হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? তোমাদের সকলের জন্য নিয়ে আসলাম আজকে একটা ভূগোল ক্লাস। এবং আজকে আমরা পড়বো ভূগোল দ্বিতীয় পত্র। এবং এটা তোমাদের জন্য একটা ডেমো ক্লাস, যেখানে আমি খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক পড়াবো। যাদের সেকেন্ড পেপার তোমরা অলরেডি তোমরা পড়ছো, যারা তারা কিন্তু এই চ্যাপ্টারটা অনেকেই পড়ে ফেলেছো। আবার অনেকেই তোমরা এই চ্যাপ্টারটা পড়ে বিভিন্ন জায়গায় আমি দেখেছি কমেন্টে জানিয়েছো যে ভূগোল তোমাদের কাছে কঠিন লাগছে। তো আজকে আমরা এই চ্যাপ্টারটা একটু সহজে সমাধান করার চেষ্টা করবো। সো প্রথমে আমি একটু দেখি কারা কারা জয়েন করেছো। যারা যারা আছো তারা আমাকে একটু কমেন্টে তোমাদের লোকেশন সহ জানিয়ে দাও যে কে কোথা থেকে আছো আমার সাথে। আমার সাথে আছে রোহান, আমি দেখতে পাচ্ছি। মুন্নি যুক্ত হয়েছে, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আমার সাথে আরো আছে, আমি দেখতে পাচ্ছি জোনায়েদ রংপুর থেকে আছে আমার সাথে, সানি আছে আমার সাথে, আমার সাথে আছে আরো অনামিকা পল, কণা। এবং জিজ্ঞেস করছে আমার নাম কি, বলবো আগে তোমাদের নামগুলো একটু পড়ি আমি, ঠিক আছে? আচ্ছা, জোনায়েদ যুক্ত হয়েছে আমার সাথে, আমি দেখতে পাচ্ছি। মালিহা মুমতাজ, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আরো যুক্ত হয়েছে আমার সাথে, আমি দেখতে পাচ্ছি আসিফ যুক্ত হয়েছে, অনামিকা পল, কণা এবং সাথে আরো অনেকে। সো আমরা আজকে যেটা পড়তেছি সেটা আমি একটু আগে বলে ফেলছি। সো ভূগোল সেকেন্ড পেপার তোমরা এখনো পর্যন্ত পড়া শুরু করেছো কে কে? ভূগোল তোমরা অনেকেই তোমাদের কলেজে ফার্স্ট পেপার পড়াচ্ছে আগে, তারপর অনেকের কলেজে আবার ফার্স্ট পেপার সেকেন্ড পেপার মিলিয়ে পড়ায়। সো এখানে কিন্তু তোমাদের একটু আলাদা আলাদা ভাবে পড়াশোনা হয়, বাট তোমাদের দিন শেষে টার্গেট থাকবে যে একদম ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার দুইটাই তোমাদের খুব সুন্দর করে কভার করতে হবে, ঠিক আছে? আচ্ছা, আমি দেখতে পাচ্ছি তোমরা এসএসসি 26-এর অনেকে মনে হয় চুপি চুপি চলে আসছো। আসছো নাকি? এসএসসি 26 কেউ আছো? এসএসসি 26, হ্যাঁ। যারা তোমরা এখন এসএসসি দাও নাই, তারাই তোমরা দেখতে পাচ্ছি চলে আসছো হচ্ছে এইচএসসি ক্লাস করতে, ফার্স্ট ইয়ার ক্লাস করতে। সো ঠিক আছে, তোমরা বেসিকটা যদি বুঝতে চাও বুঝতে পারো, আর যদি হাতে যদি পড়া বাকি থাকে, যেহেতু তোমার টেস্ট পরীক্ষার সামনে, সেক্ষেত্রে তোমার এই ক্লাস করার দরকার নাই, তুমি ডাইরেক্ট তোমার নিজে পড়া পড়ো। ওকে, সো আমরা আস্তে আস্তে পড়াশোনা একটু চলে যাই। হ্যাঁ, তোমরা আমাকে কমেন্টে, আমাদের পড়ার নিয়মটা হচ্ছে আমি তোমাদের এখান থেকে স্লাইডটা পড়াবো এবং এখানে আমার সব টপিকগুলো লেখা আছে। তোমরা যদি কোনো বিষয়ে কোনো প্রশ্ন ফেস করো, যেটা মনে হয় যে ভাইয়াকে জিজ্ঞেস করতে হবে, কমেন্টে তোমরা আমাকে করলে বা প্রশ্নটা করলে আমি কিন্তু জানি, ঠিক আছে? সেটা হচ্ছে আমাদের পড়াশোনার যে মেইন আইডিয়াটা, সেভাবে হচ্ছে আমরা পড়াই। আর অনেকেই তোমরা পেইড ব্যাচে ভর্তি হয়েছো, আমি দেখতে পাচ্ছি একজন কে জানি লিখলো যে আমি পেইড ব্যাচের স্টুডেন্ট। যারা পেইড ব্যাচের স্টুডেন্ট তারা তো অলরেডি জানো তোমাদের সিমেন্স ভাইয়া ক্লাস নিচ্ছে অলরেডি, আমিও ক্লাস নিব। আর যারা তোমরা পেইড ব্যাচের স্টুডেন্ট না, তারা আজকে ক্লাসটা করো এবং করার পর 16910-তে কল দিয়ে জানাও যে তুমি ভর্তি হতে চাও কিনা। আচ্ছা, চলো এবার তোমরা শুরু করে দে। হ্যাঁ, জনসংখ্যা শুনে তো খুব ইজি লাগে। জনসংখ্যা আমি আসলে কি পড়বো? জনসংখ্যা তো খুব জটিল কিছু না লিমন ভাইয়া। আমার নাম হচ্ছে লিমন ভাইয়া এবং এটা একটা ফ্রি ক্লাস। এবং এই ফ্রি ক্লাসটাতে যারা আমাদের স্টুডেন্ট না, পেইড স্টুডেন্ট না, ওরা ক্লাসটা করছে, তারা আজকে লিমন ভাইয়ের পড়াটা দেখে কনভিন্সড হয়ে তারা মনে করবে যে আচ্ছা ঠিক আছে, লিমন ভাই যদি ভালো পড়াচ্ছে, যেহেতু আমার এইচএস এর জার্নিটা লিমন ভাইয়ের সাথে করতে হবে, সো তখন তারা ভর্তি হয়ে যাবে। বুঝতে পারছো? আচ্ছা, সো ক্লাসটা ফ্রি, বাট ক্লাসটা ইম্পর্টেন্ট। ফ্রি ক্লাস কিন্তু সচরাচর মানে ফ্রি ক্লাসে ফ্রি ফ্রি জিনিসকে কিন্তু মানুষ মনে করে ভ্যালুয়েবল না, বাট এই ক্লাসটা অ্যাকচুয়ালি অনেক বেশি ভ্যালুয়েবল, ঠিক আছে? আচ্ছা, জনসংখ্যা আমরা আসলে কিভাবে চিন্তা করি? জনসংখ্যা মূলত একটা নাম্বার দিয়ে আমরা কাউন্ট করতে পারি, এটা একটা সংখ্যা, রাইট? কিন্তু যখন তুমি বলো জনসংখ্যার জনমিতিক, ভাইয়া জনমিতিক মানে কি? আমাদেরকে বলতেছেন আপনি জনমিতিক পড়াচ্ছেন, জনসংখ্যার জনমিতিক উপাদান। তোমাকে আগে বুঝতে হবে জনমিতিকটা কি। আমি যখন বলবো যে এটা জনমিতিক, তখন তোমাকে বুঝতে হবে একটা তো জনসংখ্যাটা আমি বুঝি যেটা একটা নাম্বার, বাট আপনি যখন স্যার আমাকে বলতেছেন জনমিতিক উপাদান, উপাদান মানে তো এলিমেন্টস, এটা তো জানো, ঠিক আছে? এটা একটা নাম। সো জনমিতিক উপাদান মানে হচ্ছে, জনমিতি মানে হলো জনসংখ্যার যে বিভিন্ন দিক আছে বা যে বৈশিষ্ট্যগুলো আছে, ক্যারেক্টারিস্টিক্স এটাকে আমরা বলি, ঠিক আছে? সো জনমিতি মানে হচ্ছে জনসংখ্যার বিভিন্ন নেচার, একটা জনসংখ্যার বৈশিষ্ট্য, ওই জনসংখ্যাকে আমরা কিভাবে মাপ করতে পারি, এই সব কিছুকে আমরা বলি জনমিতি। তাহলে ভাই একটা জনসংখ্যার বৈশিষ্ট্য কি হইতে পারে? জনসংখ্যার বৈশিষ্ট্য হইতে পারে জনসংখ্যাটা অনেক বড়, বেশি, তার মানে আকারটা, এটা একটা বৈশিষ্ট্য।
জনসংখ্যাটা খুব দ্রুত পরিবর্তন হয়, বাড়তেছে। যেটা বাড়ে সেটা কিন্তু ওই জনসংখ্যার বৈশিষ্ট্য যে এই জনসংখ্যাটা দ্রুত বাড়ে। আবার আমরা যখন বলি জনসংখ্যা কমে, তার মানে মানুষ মারা যায় বেশি, সুতরাং জনসংখ্যাটা অত বেশি বাড়তেছে না, কমতেছে। এটাও কিন্তু জনসংখ্যার একটা বৈশিষ্ট্য। তাহলে আমরা জনসংখ্যার অনেক ধরনের বৈশিষ্ট্যকে আমরা চিহ্নিত করতে পারি। এই বৈশিষ্ট্যগুলোকে বলা হয় জনমিতি। আর আজকে আমরা পড়বো এই জনমিতিক উপাদান, মানে জনসংখ্যার বৈশিষ্ট্য চিহ্নিত করার জন্য যে সকল উপায় আছে, উপাদান আছে, ওইগুলো আজকে আমরা পড়বো। ঠিক আছে? একজন বলছে ভাইয়া সাউন্ড কম। আমি 1 মিনিটের মধ্যে একটু জানতে চাই যে সবাইকে আমাকে পরিষ্কারভাবে শুনতে এবং দেখতে পাচ্ছ কিনা। যদি পেয়ে থাকো আমাকে কমেন্টে একটু আগে ইনশিওর করো। ওকে, সো আমরা যে লেখাটা তোমাদেরকে আমি একটু পড়ালাম এতক্ষণ, সেটা আমি তোমাদেরকে দেখাবো। সেটা হলো জনমিতিক উপাদান। যেটা আমি এতক্ষণ বুঝিয়েছি সেটা হচ্ছে এই যে জনমিতি হচ্ছে জনসংখ্যার বৈশিষ্ট্যগত জ্ঞান। বৈশিষ্ট্যগত জ্ঞান মানে হলো জনসংখ্যাটা কেমন, আকার, বৃদ্ধি, তারপর হ্রাস পাওয়া, তারপর হলো তোমার জন্মহার, মৃত্যুহার, অনেকগুলো এলিমেন্টস আছে। জনসংখ্যা পরিবর্তনের সাথে এই বৈশিষ্ট্যগুলো কানেক্টেড। সব থেকে বেশি গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে এই কয়টা, আরো আছে। একটা জিনিস দেখো, প্রথম হচ্ছে আকার। এটা একটা হতে পারে, যেটা আমি বলছি। ঘনত্বটা আমি বলি নাই। ঘনত্ব মানে কি? বাংলাদেশের মানুষ আমরা ঘনত্বটা খুব ভালো বুঝি। আমরা ঘনত্বটা খুব ভালো বুঝি কারণ আমাদের ঘনত্ব অনেক বেশি জনসংখ্যার। ঠিক আছে, কারণ জনসংখ্যা এত বেশি এবং বাংলাদেশের জায়গা এত কম। সো এই কারণে মূলত আমরা এই জনসংখ্যার ঘনত্বটাকে বেশি দেখি। বেশি মানে হলো, ঘনত্ব মানে হলো এটা একটা হিসাব যে 1 বর্গ কিলোমিটারে কতজন মানুষ বসবাস করে। ঠিক আছে, মানে জনসংখ্যা, টোটাল জনসংখ্যাকে তুমি যদি এরিয়া দিয়ে ভাগ করো বা জায়গা দিয়ে ভাগ করো তাহলে তুমি ঘনত্ব পাবা। ঠিক আছে, আচ্ছা। সো এখান থেকে আমরা ঘনত্ব দেখলাম। এরপর বয়স কাঠামো, এজ স্ট্রাকচার। এজ স্ট্রাকচার হচ্ছে কত বছর বয়স। তোমাকে একটা জিনিস চিন্তা করতে হবে যে মনে করো একটা দেশে কোন বয়সের জনসংখ্যা সব থেকে বেশি থাকে। ডেমোগ্রাফিক ডিভিডেন্ডটা আসলে কি, এটাও কিন্তু একটা দেশ মানে কান্ট্রি টু কান্ট্রি ভ্যারি করে। ঠিক আছে, সো যেমন ধরো আমাদের দেশে কি আসলে বৃদ্ধদের সংখ্যাটা সব থেকে বেশি, নাকি মধ্যবয়সীদের সংখ্যাটা বেশি, নাকি শিশুদের সংখ্যাটা বেশি, এগুলো আমরা এই এজ স্ট্রাকচারের মধ্যে পড়াশোনা করি। সেটা একটা জনমিতিক উপাদান। উৎপাদনশীলতা বা জন্মহার, কতজন করে জন্মগ্রহণ করতেছে, মৃত্যুহার, কতজন করে মারা যাচ্ছে, লিঙ্গ অনুপাত, এটাও একটা জনসংখ্যার জনমিতিক উপাদান। লিঙ্গ অনুপাতটা মানে হচ্ছে তোমাদের মনে করো বাংলাদেশে পুরুষের সংখ্যা বেশি নাকি মহিলার সংখ্যা বেশি। সেখানে কিন্তু এখানে কিন্তু আমাদের দুই রকমের তথ্য আসতে পারে। ঠিক আছে, সো লিঙ্গ অনুপাত, আকার, ঘনত্ব, বয়স কাঠামো, এই প্রত্যেকটা জিনিস দিয়ে আমরা একটা জনসংখ্যার ওভারঅল বৈশিষ্ট্যকে চিহ্নিত করতে পারি। আচ্ছা, এখানে এবার আমরা আকার নিয়ে একটু পড়াশোনা করি। এবার আমরা চলে যাচ্ছি যেখান থেকে সরাসরি এমসিকিউ প্রশ্ন আসে। ঠিক আছে, সো তোমরা এই তথ্যগুলোকে একটু সুন্দর করে মনে রাখবা, নোট করবা, যাতে করে বহু নির্বাচনীতে তোমরা ভুল না করো। সো প্রথমে আমরা পড়তেছি যে আকারটা, এটা একটা জনসংখ্যা। কোন একটা জনসংখ্যাকে তুমি যদি বিচার করতে চাও, প্রথম প্রশ্ন হচ্ছে এটা সাইজটা কত, সাইজ অফ দ্য পপুলেশন, এটা আসলে কত। সো তোমাকে যদি প্রশ্ন জিজ্ঞেস করে যে জনসংখ্যার জনমিতিক উপাদানগুলো আলোচনা করো, তোমাকে এই আকারটা এটা লিখতে হবে। সো এখানে দেখো, এটা হচ্ছে পুরো পৃথিবীর জনসংখ্যা, কোন নির্দিষ্ট কান্ট্রির না। ওভারঅল পুরো পৃথিবীর জনসংখ্যার প্রথম বৈশিষ্ট্য হলো এটা কত বড়। 1800 সালে 0.9 বিলিয়ন। এটা তোমাদের অনেকের বই আছে না, সেকেন্ড পেপার বই তো অনেকে কিনছো। ঠিক আছে, এক একজন এক এক রকম লেখকের বই কিনছো। তো অনেকগুলো বইতে এটা বাংলাতে সাল বা কোটিতে লেখা আছে, বা স্ট্যান্ডার্ড হচ্ছে তোমরা বিলিয়নে পড়ো। হ্যাঁ, তাহলে তোমাদের জন্য এটা পরবর্তীতে বোর্ড পরীক্ষায় অ্যান্সার করা সহজ হবে। 100 বছর পর এটা অলমোস্ট ডাবল হয়ে গেল, 1.65 বিলিয়ন। আবার
এইবার দেখো প্রথম 100 বছরে বাড়ছে ডাবল প্রায়, পরের 60 বছরের মধ্যে বেড়ে গেছে ডাবলের, এটাও প্রায় ডাবল, মানে 1.65 থেকে 3 বিলিয়ন, মানে প্রায় ডাবল, ডাবলের থেকে একটু কম। পরের 20 বছরে এটা 4.4 হয়ে গেছে। চিন্তা করতে পারো কত দ্রুত বাড়তেছে। এরপর আর 30 বছরের মধ্যে এটা আবার ডাবল হয়েছে, প্রায় ডাবল, 7.4 বিলিয়ন। 15 বছর পর এটা হবে 9.2 বিলিয়ন। আর 2100 সালে আমরা হয়ে যাব 11.2 বিলিয়ন। এটা থেকে এমসিকিউ আসে। তাহলে জনসংখ্যার এই যে জনসংখ্যাটা বাড়তেছে, সো এটাকে আমরা এই জন্য বলি জনসংখ্যার খুবই গুরুত্বপূর্ণ জনমিতিক উপাদান, কারণ এটা খুব গ্র্যাজুয়ালি চেঞ্জ হতে থাকে। ঠিক আছে, আচ্ছা এবার আসো আমরা চলে যাই কান্ট্রি বেসিসে। এতক্ষণ আমরা তো পুরো বিশ্বেরটা পড়লাম, এখন আমরা একটু দেখি পৃথিবীর যে দেশগুলো আছে ওই দেশগুলোর জনসংখ্যাটা কেমন পরিবর্তন হয়েছে। চীন দেখো, চীনের জনসংখ্যাটা প্রায় এই যে নাম্বারগুলো দেওয়া আছে এগুলা থেকে প্রশ্ন আসছে না সচরাচর, ঠিক আছে, বাট এখানে সব থেকে জনবহুল দেশগুলোর মধ্যে চীন সবার উপরে থাকে, ভারত, ইউএসএ, ইন্দোনেশিয়া, ব্রাজিল। তো এদের জনসংখ্যার একটা বৈশিষ্ট্য কি, ভারতের একটা জনসংখ্যার বৈশিষ্ট্য ওদের আকারটা এমন, চীনের জনসংখ্যার একটা বৈশিষ্ট্য হচ্ছে ওদের জনসংখ্যাটা সব থেকে বেশি। তার মানে এখানে কিন্তু আমাদের জনসংখ্যাগত দিক থেকে একটা দেশের জনসংখ্যার প্রথম বৈশিষ্ট্য আমরা জেনে ফেললাম, সহজ। এবার সেকেন্ডটাই চলে যাই, 6 থেকে 10 আমরা আছি 8 নাম্বারে, 166 মিলিয়ন। তো তোমাকে যদি বলে বাংলাদেশের জনসংখ্যার একটা বৈশিষ্ট্য বলো, বাংলাদেশের জনসংখ্যার বৈশিষ্ট্য এটার আকার 166 মিলিয়ন। ক্লিয়ার? সো এখানে আমরা দেখতে পাচ্ছি যে জনবহুল দেশগুলোর তালিকায় বাংলাদেশ আছে 8 নাম্বার এবং 1 নাম্বার আছে চীন, এদের তথ্য মনে রাখতে হবে। আচ্ছা, জিওগ্রাফিকে হার্ড সাবজেক্ট না, জিওগ্রাফি সহজ সাবজেক্ট যদি তুমি পড়াশোনা করো রেগুলার বেসিসে, ঠিক আছে। আর যারা পেইড ব্যাচের স্টুডেন্ট তারা তোমরা বলতেছো লিমন ভাই কবে ক্লাস করাবেন, আমি তোমাদের ক্লাস দিব সিমেন্স ভাই চ্যাপ্টারটা শেষ করলেই ইনশাআল্লাহ নেক্সট চ্যাপ্টারে আমাকে পেয়ে যাওয়া, কোনো সমস্যা নাই। আর আমি আর তোমাদের সৌরভ ভাই দুজনই থাকবো। এবার হচ্ছে আমরা কঠিন জিনিসে ঢুকতেছি, দেখো কঠিন না যদি মনোযোগ দাও। উৎপাদনশীলতা ও জন্মহার একটা জনসংখ্যার দ্বিতীয় বৈশিষ্ট্যটা কি, সেটা হচ্ছে ওই জনসংখ্যাটার জন্মহার কেমন, অর্থাৎ কতজন শিশু প্রতি বছরে জন্মগ্রহণ করছে। এখানে তোমাদেরকে দুইটা জায়গায় কনফিউজ করা হয়, একটা হচ্ছে ফ্যাকান্ডিটি, আরেকটা হচ্ছে ফার্টিলিটি। আমরা এখানে একটু গুলিয়ে ফেলি। সো ফার্টিলিটি মূলত তোমার এই জন্মহার, প্রতি বছরে প্রতি 1 বছরে কতজন শিশু নতুন করে জন্মগ্রহণ করতেছে, এটাকে বলা হয় ফার্টিলিটি। আর ফেকান্ডিটি হলো ওই 1 বছরে যতগুলো সন্তান জন্ম দেওয়ার সক্ষমতা ছিল সেটাকে বলা হয় ফেকান্ডিটি। তাহলে ফেকান্ডিটি এবং ফার্টিলিটি কিন্তু আলাদা, একটাকে বলতেছে উর্বরতা আর আরেকটাকে বলতেছে প্রজননশীলতা। উর্বরতা মানে হলো কতজন সন্তানকে জন্ম দেওয়ার সক্ষমতা ছিল, আর ফার্টিলিটি হলো কতজন সন্তান জন্মগ্রহণ করেছে। তার মানে সক্ষমতা থাকলেই তো এখানে সব ক্ষেত্রে আমরা এই ফার্টিলিটি রেটটা বা বাচ্চা জন্মগ্রহণ দিতে দেখি না। মনে করো এটার উদাহরণটা একটু সুন্দর করে বুঝো, মনে করো একজন কর্মজীবী নারী, হ্যাঁ, যে হয়তো সন্তান জন্মদান করতে সক্ষম, কিন্তু সে হয়তো তার কাজের জন্য সন্তান একজন হচ্ছে নিল বা হচ্ছে 2 জন তার সন্তান হলো, বাট এক্ষেত্রে কিন্তু উর্বরতা বা সম্ভাবনা কিন্তু অনেক বেশি ছিল, তাই না? সো এইখানে দুটো জিনিসকে তোমরা একটু আলাদা করবা। ফ্যাকান্ডিটি বলতে বোঝাবে জন্ম দিতে সক্ষম এই সংখ্যাটা বা উর্বরতাটাকে, এবং ফার্টিলিটি হচ্ছে অ্যাকচুয়ালি যারা জন্মগ্রহণ করেছে বা অ্যাকচুয়ালি যাদের যতজনকে থেকে জন্ম দিয়েছে, ঠিক আছে। তো আমরা এই ছোট্ট একটু কমপ্লেক্স জিনিস ছিল এটা একটু অনেকে বুঝতে ভুল করে, এটা একটু ক্লিয়ার করে দিলাম। আচ্ছা, এবার আমি চলে যাব পরবর্তী টপিকটাতে, ফ্যাকান্ডিটি এবং ফার্টিলিটি। বুঝছো? ফ্যাকান্ডিটি ফার্টিলিটি এটা থেকে প্রশ্ন আসে বোর্ড পরীক্ষায়, ক নাম্বার এবং খ নাম্বারের প্রশ্ন, ফ্যাকান্ডিটি কি ফার্টিলিটি কি, ঠিক আছে। আমি কিন্তু প্রশ্ন অনুযায়ী বলাই দিচ্ছি, ঠিক আছে। আচ্ছা, সো এখান থেকে মূলত মনে রাখবা তোমাদের প্রশ্ন আসবে স্থূল জন্মহার বলতে কি বুঝায়। স্থূল জন্মহার হচ্ছে যেটা জেনারেল সেন্সে আমরা যেটাকে চিহ্নিত করি যে জন্মহারকে আমি কিভাবে নির্ণয় করব,
ঠিক আছে। সো চলো আমরা একটু জন্মহার নির্ণয়টা দেখে নেই। সো আমাদের কয়েকটা জিনিস আছে, জন্মহারের অনেকগুলো ধরন আছে, এগুলো সব আমাদের লাগবে না, আর আমাদের নামগুলো জেনে রাখতে হবে। একটা হচ্ছে স্বাভাবিক জন্মহার, একটা হচ্ছে তোমার জেনারেল ফার্টিলিটি রেট, একটা হচ্ছে ফার্টিলিটি রেশিও, রেশিও মানে হচ্ছে অনুপাতটা কেমন, বয়স নির্দিষ্ট জন্মহার, মোট জন্মহার হইতে পারে, স্থূল প্রজনন হার হইতে পারে, নিট প্রজনন হার হইতে পারে। বাট আমাদের লাগে হচ্ছে ক্রুড বার্থ রেট, ক্রুড বার্থ রেট বা সিবিআর, যেটা হচ্ছে স্থূল প্রজনন হার, যেটাকে বলা হচ্ছে সরি গ্রস রিপ্রোডাকশন রেট, জিআরআর। ঠিক আছে। সো এটাকে মনে রাখতে হবে, এটা দিয়ে আমরা কোন একটা দেশে জন্মহার বের করতে পারি। তোমাদের যদি বলো জন্মহার বের করো, তখন তোমাদেরকে মনে রাখতে হবে বিআর মানে হচ্ছে বার্থ রেট। ঠিক আছে। সো এখানে তোমাদেরকে এই যে বি ডিভাইডেড বাই পি ইন্টু 1000 দিলে তুমি এখানে 18.8 পেয়ে যাবা। ঠিক আছে, টোটাল কতজন জন্মগ্রহণ করতেছে প্রতি বছর। হার মানে হলো টোটাল, এটা হচ্ছে শোনে বিপি মানে বুঝতেছো না, বি হচ্ছে কতজন জন্মগ্রহণ করলো, আর পি মানে হচ্ছে পপুলেশন, টোটাল পপুলেশন কত ছিল। এভাবে ডিভাইড করে 100 দিয়ে গুণ করলে আমরা কিন্তু বার্থ রেটটা পেয়ে যাব। রোহান একটা প্রশ্ন করছো, কি বলতে বলতেছো আবার, আমি বুঝি নাই, আবার বলো কোনটা বুঝতে চাচ্ছ। আচ্ছা, সো বিপি বি বার্থ রেট মানে তুমি যেভাবে হিসাব করবা সেটা হচ্ছে বি ডিভাইডেড বাই পি ইনটু 1000। বি মানে হচ্ছে যতজন জন্মগ্রহণ করছে ওই বছরে, পি হচ্ছে টোটাল পপুলেশন, এবং এটাকে 1000 দিয়ে গুণ করতে হবে। বাংলাদেশেরটা মনে রাখবা 18.8, সেটা থেকে এমসিকিউ আসে। জিওগ্রাফিতে এইসব ছোট ছোট ট্রিকি কোশ্চেন দেয়, বুঝছো, খুব কঠিন কোশ্চেন দেয় না, বাট ছোট ছোট এরকম ট্রিকি কোশ্চেন গুলো দিয়ে দেয়। তো জন্মহার পড়লাম, এটা একটা বৈশিষ্ট্য, এটা তো পজিটিভ বৈশিষ্ট্য, বাড়তেছে। মৃত্যুহার পড়তে হবে না, মৃত্যুহার দেখি। মৃত্যুহার এটাও একটা জনসংখ্যার জনমিতিক উপাদান, মানে যেগুলাতে জনসংখ্যা পরিবর্তন হয়। মৃত্যুহার মানে কতজন মারা যাচ্ছে, এটার উপর কি জনসংখ্যা ভ্যারি করে না। একটা দেশে যদি বেশি সংখ্যক মানুষ মারা যায়, তাহলে জনসংখ্যা কি হবে, কমবে। যদি বেশি জন্মগ্রহণ করে, বাড়বে। সো এখানে মৃত্যুহারটাও একটা খুবই গুরুত্বপূর্ণ এলিমেন্ট। আসো মৃত্যুহার নির্ণয় করা দেখি। ডেথ রেটও একদম বিআর এর মতো, এখানে বিআর আর ডিআর কিন্তু সেম। বিআর হলো বি বাই পি ইন্টু 1000, আর এখানে হচ্ছে ডিআর মানে ডেথ রেট, ডি বাই পি ইন্টু 1000, তার মানে যতজন মারা গেল টোটাল পপুলেশন গুণ 1000। ঠিক আছে, লাইট বাড়াইতে বলতেছো, আচ্ছা লাইটটা বাড়ানোর ব্যবস্থা করতেছি, দাঁড়াও। বাট লাইটটা তো ঠিক আছে, আমি দেখতেছি যতদূর। তোমরা মনে হয় তোমাদের ফোনের ব্রাইটনেসটা মনে হয় একটু কম। ঠিক আছে, ওকে। সো ডেথ রেট হচ্ছে 5.7, এটা আছে। সো লাইটটা মনে হয় কম, ওরা বলতেছে ব্রাইটনেসটা একটু বাড়াতে, আমি জানি না ওরা কেন পরিষ্কার দেখতে পাচ্ছে না। সো ঠিক আছে, আমরা চেষ্টা করতেছি, দেখি তোমাদের স্ক্রিনের ব্রাইটনেসটা বাড়ানো যায় কিনা কোনোভাবে। ঠিক আছে, সো আমরা বার্থ রেট এবং ডেথ রেট পড়লাম, এবার দেখি পরবর্তীতে কি আছে। এই যে বাড়িয়ে দিয়েছি ব্রাইটনেস, এখন কি পরিষ্কার দেখা যাচ্ছে রিমন স্যারকে, এবং সবকিছু কি পরিষ্কার দেখা যাচ্ছে কিনা দেখো। যারা বলছো ভাই ব্রাইটনেস বাড়ান, তোমাদের জন্য ব্রাইটনেস বাড়িয়ে দিয়েছি। আচ্ছা, এবার আসো ঘনত্ব নিয়ে একটু পড়ি। ঘনত্ব মানে কি বলছি, ঘনত্ব মানে হলো যখন তোমার কোন একটা এলাকায়, নির্দিষ্ট এলাকায় কত সংখ্যক মানুষ বসবাস করতেছে, এইটা চিহ্নিত করতে পারাটাকে বলা হয় ঘনত্ব। মানে কি বুঝতে পারছো, ঘনত্ব মানে হলো কোন একটা নির্দিষ্ট এলাকায় কতজন মানুষ বসবাস করে, মানে 1 কিলোমিটার এরিয়ার মধ্যে। মনে করো বাংলাদেশের বাইরেও যে দেশগুলো আছে, ঘনত্বের ভিত্তিতে সব থেকে জনবহুল দেশ, মানে সব থেকে বেশি মানুষ যেখানে থাকে, মোনাকো, প্রতি বর্গ কিলোমিটারে থাকে 26,000 মানুষ, মানে গ্যাদারিং হয়ে। মেকাওতে থাকে হচ্ছে 21,000, সিঙ্গাপুরে থাকে 8,000, খুবই কম। হংকং এ থাকে 7,000, বাহরাইনে থাকে 2,000। এখানে সব থেকে টপ যেটা আছে, এটাকে মনে রাখতে হবে এমসিকিউ এর জন্য, টপটাকে মনে রাখতে হবে। হ্যাঁ, এখান থেকে এমসিকিউ আসে, বুঝছো। সো এখান থেকে মোনাকোর এই ডেটাটা মনে রাখবা, যেখান থেকে এমসিকিউ আসতে পারে। নাম্বারটা যেহেতু চেঞ্জ হয়, নাম্বারটা দিয়ে দিবে না, বাট যেহেতু এটা সব থেকে ঘনত্ববহুল দেশ বাই ফার, সেটা থেকে প্রশ্ন আসতে পারে। আচ্ছা, এবার আসো মাথাপিছু আয়। মাথাপিছু আয় এটা কিভাবে নির্ণয় করতে হয়, এটা খুবই সহজ। মোট ওই দেশে মোট কত টাকা ইনকাম হয়েছে, আর মোট জনসংখ্যা কত। বাংলাদেশেরটা হচ্ছে 2,765 মার্কিন ডলার। মার্কিন ডলার হচ্ছে ইউএস ডলার, ইউএসডি।
ঠিক আছে? আচ্ছা, যারা তোমরা স্প্যামিং করো তারা স্প্যামিং না করে পড়াশোনা করো, যারা স্প্যামিং করতে চাও না বা দেখতে চাও না তারা ফুল স্ক্রিনে ক্লাসটা করো। দেখবা আজকে টপিকটা একবার ক্লিয়ার হলে তোমরা বলবা যে লিমন ভাইয়ের কাছেই আমি এইচএসসির পুরো জার্নিটা পড়তে চাই। ঠিক আছে, এটা মন দিতে হবে। আচ্ছা, সো মাথাপিছু আয়, মোট জাতীয় আয় ডিভাইডেড বাই মোট জনগণ। আর এই যে যারা যারা স্প্যামিং করবে ওরা সবাই বুঝমান, ঠিক আছে, ওরা সবাই জানে, ওরা এইচএসসি তে উঠে গেছে, এসএসসি তে যারা পরীক্ষা দিছে, এইচএসসি কিন্তু তার থেকে অনেক কঠিন। সো পড়াশোনায় মনোযোগ না দিলে কার ক্ষতি? নিজের ক্ষতি। নিজের ক্ষতি নিজেকে বুঝতে হবে। ঠিক আছে, সো স্প্যামিং বদ্ধ করে পড়ো এবং আমাকে জিজ্ঞেস করো তোমাদের কোনো প্রশ্ন থাকলে। ওকে, মাথাপিছু আয়ের মতো মাথাপিছু ভূমিও কিন্তু আইডেন্টিফাই করা যায়। মনে করো আমাদের বাংলাদেশের মোট জমি হইলো 10 কাঠা, হ্যাঁ, মানে একদম এক্সাম্পল দিলাম, আর মোট জনগণ হইলো 5 জন, তাহলে মাথাপিছু ভূমি হচ্ছে 2। বুঝা গেছে? সেখানে কিন্তু এভাবে তোমাকে টোটালটা এবং মোট জনগণ দিয়ে তুমি চাইলে কোনো একটা মাথাপিছু ভূমি বা মাথাপিছু আয় এটা কিন্তু নির্দিষ্টভাবে বের করতে পারো। ওকে, আচ্ছা, তো সোফার আমরা মাথাপিছু আয়, মাথাপিছু ভূমি, জন্মহার, মৃত্যুহার এটা নিয়ে পড়াশোনা করলাম। এবার আমরা যাব হলো বয়স কাঠামোতে। এটা একটু কঠিন, এটা একটু সুন্দর করে বুঝবা। ঠিক আছে, একটু মনোযোগ দিয়ে এটা করতে হবে। বয়স কাঠামো বলতে কি বুঝায়? ওকে, তো এজ স্ট্রাকচার বলতে কি বোঝানো হয়? এজ স্ট্রাকচার হচ্ছে কোন একটা, একটু আগে বলছি না যে কোন একটা দেশে কোন সংখ্যক মানুষ সব থেকে বেশি থাকে, এটা দিয়ে তোমাদেরকে মাথাপিছু মানেই তো বললাম একজনের জন্য হিসাব করা, জন প্রতি। মাথাপিছু মানে হচ্ছে জন প্রতি, একটা মাথা, ওই মাথার জন্য কতটুকু, এটা হচ্ছে মাথাপিছু। বুঝছো? আচ্ছা, এবার হচ্ছে প্রজনন ও কর্মদক্ষতার ভিত্তিতে কোন জনসংখ্যাকে সাধারণত আমরা 3টা বয়সের শ্রেণীতে ভাগ করতে পারি। এই যে এটা একটা এমসিকিউ, এই 3টা শ্রেণী তোমাদেরকে ব্যাখ্যা করতে হয় খ নাম্বারে অনেক সময়। ঠিক আছে, সো 3টি বয়স শ্রেণীতে বিভক্ত করা হয়ে থাকে। একটা হচ্ছে শিশু বা অপ্রাপ্ত বয়স্ক, যেটা মূলত তোমার মিনিমাম 14 থেকে 19 বছরের নিচে থাকতে হবে। হ্যাঁ, যাদের বয়স 14 থেকে 19-এর নিচে তাদেরকে আমরা শিশু এবং অপ্রাপ্ত বয়স্ক বলে থাকি। সেটা একটা ফার্স্ট শ্রেণী। ঠিক আছে, এটা হচ্ছে ফার্স্ট শ্রেণী, যেটা মূলত আমাদের 14 থেকে 19 বছরের নিচে। 3টা শ্রেণী আছে। সেকেন্ড শ্রেণীটা হচ্ছে যারা প্রাপ্তবয়স্ক, 15 থেকে অথবা 19 থেকে 59 বা 59 বা 64 বছর পর্যন্ত। তো তোমাকে মনে রাখতে হবে 15 অথবা 19 থেকে 59 অথবা 64। এটার উপর ভিত্তি করে মূলত তুমি দ্বিতীয় শ্রেণীটাকে চিহ্নিত করতে পারবা। সো ফার্স্ট শ্রেণীটা যদি তোমার হয় মনে করো 0 থেকে 14, পরেরটা হবে 15 থেকে 59। প্রথম শ্রেণীটা যদি হয় 19 পর্যন্ত, তাহলে 18 পর্যন্ত, 19 পর্যন্ত, পরেরটা হবে তোমার 19 থেকে 64 পর্যন্ত। ঠিক আছে, আচ্ছা, এবার আসো হচ্ছে বৃদ্ধ পরবর্তী যেটা, সেটা যদি 59 পর্যন্ত হয়েছে এটা হচ্ছে 60 থেকে তার বেশি, অথবা যদি 64 পর্যন্ত যায় তাহলে এটা 65 থেকে বেশি। এটার উপর ভিত্তি করে মূলত আমরা 3টা ক্যাটাগরি করতে পারি। আমি যদি খুব মুখস্থ ভাবে বলতে চাই বা আন্ডারস্ট্যান্ডিং থেকে বলতে চাই, 0 থেকে 19, 19 থেকে 64, 65 থেকে তার বেশি। ঠিক আছে, সেখানে কিন্তু বিভিন্ন আলাদা আলাদা ভাগ আছে। ঠিক আছে, আচ্ছা, এবার আসো আমরা পরবর্তী টপিকটা একটু দেখি। এটা একটা কি বয় পিরামিড। বয় পিরামিড মানে হচ্ছে বয়সের পিরামিড। ঠিক আছে, বয় পিরামিডটা একটু আমি আঁকাবো, হ্যাঁ, আমার সাথে তোমরা একটু আঁকাবা। সো এটা হচ্ছে একটা তোমাদের পরীক্ষা আসার মতো একটা প্রশ্ন, একটু সুন্দর করে দেখো। 5 থেকে 14, 15 থেকে 24, 25 থেকে 39, 40 থেকে 49, 55 থেকে 59, 60 থেকে 64, 65 প্লাস। তোমরা অনেকেই কিন্তু তোমরা গ্রাফ করেছো আগে, তো আমি তোমাদেরকে একটা গ্রাফের মতো করে একটা আঁকাই দিই। মনে করো এটা হচ্ছে লোয়ার অ্যাক্সিস, এটা হচ্ছে সোজা অ্যাক্সিস। তো এটাকে বলা হয় হচ্ছে নারী, এখানে হবে পুরুষ।
ঠিক আছে, এখান থেকে হচ্ছে বাড়তেছে, মনে করো 5 বিলিয়ন, মিলিয়ন, 10 মিলিয়ন, 15 মিলিয়ন, হ্যাঁ, এখানে মনে করো 5, 10, 15, 20, হ্যাঁ, 5, 10, 15, 20। আর এদিকে হলো তোমার এই ক্যাটাগরিটা, এটা হচ্ছে 5 থেকে 14, এরপরটা 15 থেকে 24, এরপরটা 25 থেকে 39, এরপরটা 40 থেকে 49, 55 থেকে 59, 60 থেকে 64, 65। এখন আমরা কিভাবে এটা আঁকাবো? মনে করো তোমাকে কেউ একটা তথ্য দিছে, বাংলাদেশের বর্তমান সময়ে 5 থেকে 14 বছরের যে না মানুষটা, তাদের মধ্যে 5 মিলিয়ন আছে তোমার, 5 মিলিয়ন না, মনে করো 15 মিলিয়ন আছে তোমার পুরুষ, 15 আছে নারী। তো আমাদের ফার্স্ট গ্রাফটা হয়ে গেল। এরপর তুমি দেখবা 25 থেকে 24, 25 থেকে 24-এ মনে করো 14 মিলিয়ন, 13 মিলিয়ন হলো তোমার নারী, 14 মিলিয়ন আছে পুরুষ। এখান থেকে গ্রাফ বরাবর। 40 থেকে 49-এও সেম, 55 থেকে 59টা আবার একটু কম আছে, সেটা আছে 5 মিলিয়ন, এটা আছে 7 মিলিয়ন, এটা আছে 2 মিলিয়ন, এটা আছে 2 মিলিয়ন, এটা আছে মনে করো 1 মিলিয়ন, এটা আছে 1 মিলিয়ন। একদম 65 থেকে বেশি, এখানে পুরুষ একটু বেশি, নারী একটু কম। এই যে আমি জিনিসটা আঁকাইলাম, এটাকে বলা হয় বয় পিরামিড। সো তোমরা বলতে পারো ভাই এই পিরামিডটাকে আমাকে আঁকাইতে পারবো? অবশ্যই পারবা। তোমাকে সুন্দর করে তথ্যগুলো দিয়ে দিবে যে 2005 সালে এত থেকে এত বছরে নারীর সংখ্যা এত, এত থেকে এত বছরে পুরুষের সংখ্যা এত ছিল, এটাতে নারীর সংখ্যা এত, অথবা তোমাকে এরকম একটা চিত্র দিয়ে দিবে, দিয়ে বলবে যে এই পিরামিডটাকে ব্যাখ্যা করো। তখন তোমাদেরকে এই পিরামিডটাকে ব্যাখ্যা করে বলতে হবে। মনে করো এই পিরামিডটা দেখে কি বুঝতে পারি? আমি এইটা দেখলে বুঝতে পারি যে এখানে 65 বছরের জনগণ সবচেয়ে কম ছিল, সব থেকে বেশি ছিল হচ্ছে কি বাচ্চা কাচ্চা। পিরামিড দেখে আমি বুঝতেছি মিডিল লেভেলে কারা ছিল, এরা। এবং নারী বেশি না পুরুষ বেশি? আমরা দেখতে পাচ্ছি নারী বেশিটা, এই জন্য নারীর সাইডটা একটু লম্বা বেশি থাকবে। তো এভাবে কিন্তু আমরা একটা প্যারাগ্রাফ যদি আমরা দেখি, তো আমরা দেখলে বুঝতে পারবো যে ওই মানে একটা, এটাকে বলা হয় হচ্ছে বয় পিরামিড। যদি আমরা দেখি তাহলে এই পিরামিড থেকে আমরা নিঃসন্দেহে 1 থেকে 2 পৃষ্ঠার একটা চমৎকার জিনিস আঁকাই দিতে পারি। সো তোমরা কি এখন থেকে বয় পিরামিড দেখে একটা জনসংখ্যার বৈশিষ্ট্যকে বলতে পারবা? যেমন এটা থেকে কতগুলো বৈশিষ্ট্য ব্যাখ্যা করতে পারি। পুরুষের সংখ্যা নারীর সংখ্যা কেমন ছিল, আলাদা নাকি, তারপর কোন বয়সের মানুষ সব থেকে বেশি, কোন বয়স সে সব থেকে কম, কোন বয়সের মিডিল মাঝামাঝি অবস্থায় আছে। সো এইরকম ভাবে কিন্তু আমরা একটা ডেমোগ্রাফিক স্ট্রাকচার বয় পিরামিড এটা আঁকাই দিতে পারি। এখন বলো বুঝতে পারছো কিনা বলো। সো এই পিরামিড থেকে এখন কি আমরা লিখতে পারবো সবাই? পিরামিড থেকে কিন্তু প্রশ্ন আসে বারবার। একজন বলতেছে ভাইয়া কেকের মতো দেখতে। ইয়েস, কেকের মতো দেখতে, বাট পরীক্ষা খাতা যখন আসবে যদি না বুঝো তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমাদের লিখতে কষ্ট হয়ে যাবে। ঠিক আছে, কেকের মতো সহজ মনে হইতে পারে, বাট পরীক্ষার খাতায় এটা কিন্তু নট এ পিস অফ কেক, পিস অফ কেক মনে হবে না, কঠিন মনে হবে। আচ্ছা ঠিক আছে, সো আমরা পড়ে ফেললাম পিরামিডটা। এই বড় পিরামিডের কিছু নিয়ম আছে। ঠিক আছে, বড় পিরামিডটা সবসময় এরকম দেখতে হয় না। কিছু কিছু দেশ আছে যে দেশের পিরামিডটা একটু আলাদা। মনে করো ওই দেশের পিরামিডটা হয় যাদের তোমার হচ্ছে বয়স্কদের সংখ্যাটা একটু বেশি। ঠিক আছে, তাদের এটা ভরে যায়, মাঝখানে একটু হয়তো কম আছে, আবার মনে করো পিচ্চি বাচ্চা বেশি আছে। সো এটা কিন্তু দেখতে আলাদা। আমি যে পিরামিডটা আঁকাইছি এটা থেকে এটা একটু এরকম, আর আমারটা হচ্ছে কি এরকম সোজা চলে গেছে। সো এরকম হইতে পারে যদি বিদ্যুতের সংখ্যা বেশি থাকে, মাঝখানে এদের সংখ্যা কম থাকে, তাহলে আবার পিরামিডটা দেখতে অন্যরকম হবে। ঠিক আছে, ওকে। সো পিরামিডটা আমরা এখন একটু এক্সপ্লেন করে লিখতে পারবো। পিরামিডটা আমাদের মোটামুটি বোঝা শেষ। এবার আসলে পিরামিডের ধরন কি কি। একটা হচ্ছে একটা পিরামিড পরিবর্ধনশীল, এটা এমসিকিউর জন্য লিখছি। যদি বর্ধনশীল হয় তাহলে তার মানে এটা জনসংখ্যাটা বেশি। যদি সংকোচনশীল হয় তার মানে জনসংখ্যার নাম্বারটা কম। সো পরিবর্ধনশীল এবং সংকোচনশীল
সংকোচনশীল এই দুইটা শব্দের সাথে বেশি এবং কম এটা তোমাদেরকে একটু মনে রাখতে হবে যে কোনো একটা বয়স পিরামিড যদি এটা পরিবর্ধনশীল হয় মানে বেশি থাকে তাহলে সেটা হচ্ছে জনসংখ্যার পরিমাণটা বেশি, সংকোচনশীল হলে এক্ষেত্রে জনসংখ্যার পরিমাণটা কম। বুঝছো? পিরামিড হয় নাই, পিরামিড এটা নামটা পিরামিড, বাট এটা দেখতে সবসময় এরকম পিরামিডের মতো হয় না, এটা চেঞ্জও হয়। বুঝা গেছে? ওকে, চলো এবার আরেকটু দেখি। এই যে দেখো আরো কয়েকটা ধরন আছে। যদি পিরামিডটা সুষম আকৃতির হয় তাহলে এটা হবে একটা স্থির জনসংখ্যার দেশ। যদি গঠনমূলক হয় তাহলে জন্মহ্রাস হয়। যদি বেল আকৃতির হয় তাহলে জন্ম বৃদ্ধি হয়। তোমার দেখবা তোমাদের বইতে সুন্দর করে চিত্রগুলো দেওয়া আছে, যাদের কাছে তোমাদের বই আছে তারা একটু বইটা খুলে দেখবা, তাহলে ক্লিয়ার হয়ে যাবা যে আসলে আমরা বয়স পিরামিডের কতগুলো ধরন নিয়ে আমরা পড়াশোনা করব। তো আমরা বয়স কাঠামো বয়স পিরামিড পড়ছি, এখন আমাদের আরো দুইটা গুরুত্বপূর্ণ টপিক আছে, ঠিক আছে, যে টপিকগুলো আমাদের এই চ্যাপ্টারে পড়তে হবে। মনে হয় ইজি, বাট আমরা লিখতে গেলে অনেক সময় লিখতে পারি না। তার মধ্যে একটা হচ্ছে অভিগমন, আরেকটা হচ্ছে ডেমোগ্রাফিক ট্রানজিশনাল মডেল। নাম শুনছো? ডেমোগ্রাফিক ট্রানজিশনাল মডেলের নাম শুনছো? তো আসো আমরা অভিগমনটা নিয়ে একটু ফার্স্টে পড়ি। মাইগ্রেশন বলতে আমরা কি বুঝি? মাইগ্রেশন মানে হচ্ছে শিফট করা, এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যাওয়া, এটা আমরা বুঝি সবাই। মাইগ্রেশন মানে কি? এটা কি সবসময় মানে বাংলাদেশ থেকে বিদেশ গেলে এটা মাইগ্রেশন হবে? যেমন ধরো অনেকে বলে কি যে রোহিঙ্গারা আসছে, মাইগ্রেট করে আসছে, অথবা উচ্চ শিক্ষার জন্য আমি মাইগ্রেট করতেছি। মাইগ্রেশনটা শুধুমাত্র এক দেশ থেকে আরেক দেশে না, মাইগ্রেশনটা মানে হচ্ছে স্থানান্তর করা, অভিগমন করা। এটা এক দেশের মধ্যেও ঘটতে পারে। যেমন আমি লিমন, আমি যদি খুলনা থেকে আমি পড়াশোনার জন্য ঢাকায় আসছি, বা আমি হচ্ছে ঢাকা, তোমরা যারা ঢাকা থেকে বাইরে যাও যে এখন থাকা শুরু করো, এটাও একটা অভিগমন বা মাইগ্রেশন। ঠিক আছে? আচ্ছা, কোন চ্যাপ্টার কোন ক্লাস এখানে লেখা আছে, আমরা পড়তেছি জিওগ্রাফি সেকেন্ড পেপারের সেকেন্ড চ্যাপ্টার। ওকে, তো অভিগমন দেখো, অভিগমন মানে হচ্ছে স্থান পরিবর্তন। এটা এক দেশ থেকে অন্য দেশও হতে পারে, এক জলবায়ু থেকে অন্য জলবায়ুতে হতে পারে, অথবা এক স্থান থেকে অন্য শহর হতে পারে। সবগুলোকেই আমরা অভিগমন বা মাইগ্রেশন বলতে পারি। মাইগ্রেশনের কিছু কারণ আছে, এটা আমরা 9 10-এ পড়ছি। 9 10-এ জিওগ্রাফি ছিল, 9 10-এ তোমরা যারা পড়ছো তারা পড়ো নাই, যারা পড়ছো তারা জানো, যারা সায়েন্স থেকে আসছো তোমরা তো জানো না এগুলা। সো যেমন এই যে একজন বলছে শুনি নাই, তার মানে তো ও 9 10-এ জিওগ্রাফি পড়ে নাই। তো এখানে হচ্ছে অভিগমনের কিছু কারণ আছে। একটা হচ্ছে পোল ফ্যাক্টরস, নাম 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 শুনলে বোঝা যায় যে আসলে ব্যাখ্যাটা কি। একটা হচ্ছে পুশ ফ্যাক্টরস। পুল ফ্যাক্টরস মানে হচ্ছে যেটা তোমাকে আকর্ষণ করে, মানে তুমি স্বেচ্ছায় স্বেচ্ছায় জেনে বুঝে আকৃষ্ট হয়ে লোভে পড়ে গেছো। লোভটা খুব নেগেটিভ সাউন্ড হতে পারে, বাট এটা হচ্ছে মেইনলি আকর্ষণটা, কোনটা তোমাকে আকর্ষিত করছে, যা না এটা যদি আমার থাকে তাহলে আমার জন্য ভালো হয়। এটা হতে পারে বিদেশে, বা মনে করো আমি ঢাকা শহরে আসছি, আকর্ষণ ছিল ঢাকা শহরে তো অনেক সুযোগ, তো এই সুযোগটা এটা মূলত পুল ফ্যাক্টরস এর মধ্যে পড়বে। আর পুশ ফ্যাক্টরস হচ্ছে যেটা বিকর্ষণমূলক, যেটা মানুষ অ্যাকচুয়ালি নিজে থেকে যায় না, জোর করে সে তাকে ওখানে পাঠানো হয়েছে। একটা এক্সাম্পল কি, এটার এক্সাম্পল হচ্ছে মনে করো কোথাও একটা যুদ্ধ লাগছে, যুদ্ধের সময় বাংলাদেশের মানুষ কি করছিল, ইন্ডিয়াতে চলে গেছিল না? তো ইন্ডিয়াতে যারা চলে গেছে এরা কিন্তু জোরপূর্বক গেছে, কারণ বাংলাদেশে তখন থাকার অবস্থা ছিল না। তো এটা একটা পুশ ফ্যাক্টর। সহজ, সায়েন্সের ম্যাথের থেকে সহজ না? যারা সায়েন্সের আছে তারা একটু আমাকে বলো। সো এক্ষেত্রে পুল ফ্যাক্টরস এবং পুশ ফ্যাক্টরস তুমি যদি আইডিয়া করো, এটা মূলত মাইগ্রেশনের দুই রকমের কারণ হিসেবে আমরা চিহ্নিত করতে পারি। প্রশ্ন কেমন আসছে ভাই? এখান থেকে প্রশ্ন আসা হচ্ছে তোমাদেরকে বলবে, একটা উদ্দীপক দিবে, উদ্দীপকটা থেকে তোমাকে চিহ্নিত করতে হবে এটা পুশ ফ্যাক্টর না পুল ফ্যাক্টরস, এবং ওটাকে পরে কম্পেয়ার করতে হবে, লিখে বুঝাইতে হবে যেটা কোনটা এবং কেন। অনেক সময় প্রশ্ন করে কোনটা অ্যাকচুয়ালি ভালো, এটা দিয়ে প্রশ্ন করে, সো এটাও তোমরা একটু পড়ে ফেলবা। আচ্ছা, সো অভিগমনের কারণ আমরা দেখলাম, এবার একটা আমরা দেখি
আমি যেগুলো বলছি এগুলোর বাইরে আর কিছু আছে কিনা। অভিগমনের আকর্ষণমূলক কারণের মধ্যে ওরা কয়েকটা জিনিস বলছে, মানে আকর্ষণ মানে কোন কোন কারণে মানুষ লোভটা ফিল করতে পারে। এটা তোমার একটা হতে পারে, মনে করো একটা হতে পারে যে উর্বর কৃষি জমি, এটা মনে রাখতে হবে একদম, ঠিক আছে। একটা হচ্ছে উর্বর কৃষি জমি হইতে পারে, খনিজ ও শক্তি সম্পদের ভান্ডার হইতে পারে, তারপর মনে করো আরামদায়ক জলবায়ু। যেমন তোমরা অনেকে মনে করো না যে ভাই আমরা ইয়াতে যাব, আমরা হচ্ছে সুইডেন চলে যাব বা ইউরোপ চলে যাব, ওখানকার আবহাওয়াটা খুব ঠান্ডা, হ্যাঁ ইউরোপে চলে যেতে চাই, আমি আর বাংলাদেশে থাকতে চাই না। অনেকে উচ্চতর শিক্ষা, যেমন মনে করো আমি যদি বিশ্ববিদ্যালয় পড়া শেষে যদি আমি মাস্টার্সে চলে যেতে চাই বাইরে কোথাও, যে না বাইরের আমি খুব ভালো একটা কথা আমি আমার উচ্চ শিক্ষাটা করব, সেটাও কিন্তু অবশ্যই একটা পুল ফ্যাক্টর হিসেবে কাজ করবে, যে আমি চাচ্ছি বাইরের একটা ভালো বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ডিগ্রিটা আনতে, সেটা একটা পুল ফ্যাক্টরস। তারপর হচ্ছে ইকোনমিক সুযোগ সুবিধা, এর আসলে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, হ্যাঁ মানে ইকোনমিক সুযোগ সুবিধা এটাই মানুষ সবচেয়ে বেশি আশা করে, হ্যাঁ যে বিদেশ যাব, টাকা কামাবো, ফ্যামিলিকে পাঠাবো, বলে না? আশেপাশে কেউ বলছে কখনো? এই যে কথাটা, এটাও কিন্তু অ্যাকচুয়ালি পুল ফ্যাক্টরস এর মধ্যে পড়ে। ওকে অ্যাকচুয়ালি খুব মানে মানে ইচ্ছা দেখিয়ে বা খুব তোমার মানে কি বলবো, এটা অ্যাকচুয়ালি সুযোগ সুবিধার কথা বলে মূলত মানুষকে নেওয়া হয়। তো এগুলো সহজ ব্যাপার, এটা তুমি বুঝতে পারতেছো। আর অভিগমনের কারণ কি? শুধু যুদ্ধ, আমার মাথায় শুধু যুদ্ধ আসছে, যুদ্ধ ছাড়া কি আর কিছু আছে বলতো? যুদ্ধ ছাড়া কি আর কিছু আছে? আমার মাথায় যুদ্ধ এক্সাম্পল আসছিল, বাট যুদ্ধের থেকে বাইরে অনেক কিছু আছে। যুদ্ধ থেকে ইম্পর্টেন্ট কি আছে দেখো, সেটা হলো হঠাৎ করে মনে করো বন্যা করা হয়ে গেছে বা মহামারী হয়েছে, করোনার সময় কিন্তু অনেক মানুষ শিফট করছে, ঢাকা থেকে শহরে গ্রামের দিকে চলে গেছে। মনে করো ভূমিকম্প হয়েছে কোনো একটা এলাকায়, এবং ওই ভূমিকম্পের কারণে আমরা কি করছি, আমরা চলে গেছি যাতে ভূমিকম্প প্রবণ এলাকায় আমি থাকতে পারি না, জাপান থেকে অনেক মানুষ শিফট করে চলে গেছে। দারিদ্রতা হইতে পারে, মনে করো তোমার রাজনৈতিক দাঙ্গা হইতে পারে, রাজনৈতিক দালা লেখা আছে দাঙ্গা হবে, মনে করো রাজনৈতিক খুব একটা মানে কোনো একটা রাজনৈতিক দল কোনো একটা গ্রুপকে খুব হেনস্থা করতেছে, তখন তারা কিন্তু মাইগ্রেট করে চলে আসে। তো আমরা এই উচ্চতর বা যে অভিগমনের কারণগুলো আছে, একটা পজিটিভ একটা নেগেটিভ, এই দুইটা জিনিসকে কিন্তু আমরা এখানে পেতে পারি। আচ্ছা, সো এই যে অনেকে তোমরা দেখতেছো না, জিনিসটা অনেক সহজ তোমাদের জন্য, যারা আমার নাম এতক্ষণ ধরে বলতেছিল, জিজ্ঞেস করতেছিলা লিমন ভাইয়া লিমন ভাইয়া, ভাই আপনার নাম কি, জিওগ্রাফি কেমনে পড়ে, জিওগ্রাফি কি সহজ নাকি কঠিন? তো তোমাদের জন্য আমি এবং সৌরভ আমরা দুইজনই আছি জিওগ্রাফিতে, সাথে আছে সিমেন্স ভাইয়া। তো তোমাদের অনলাইন ব্যাচ কিন্তু আমাদের চলতেছে, এবং সেখানে আমি থাকবো, তোমাদের সৌরভ ভাই পড়াচ্ছে, এবং আজকের ক্লাসটার মতো সহজেই তোমাদেরকে আমরা জিওগ্রাফির যত কঠিন চ্যাপ্টার আছে ওগুলা ক্লিয়ার করে পড়াই দিব, ঠিক আছে? তো যেহেতু আজকের ক্লাসটা যারা তোমরা করতেছো, সেখান থেকে যদি তোমরা যেহেতু খুব টাইম নিয়ে তোমরা ক্লাসটা করতেছো, এবং আমার ক্লাসটা যেহেতু তোমরা করছো, তো তোমরা যদি লিমন এইচএসসি 27, এখানে দেখো লিমন এইচএসসি 27, আমার নাম হচ্ছে লিমন, আমার নাম অনেকক্ষণ ধরে জিজ্ঞেস করতেছিল না, এইটা যদি তোমরা ব্যবহার করো কোর্সটা কেনার সময়, 3000 টাকার কোর্সটা তোমাদেরকে 2000 টাকায় দিয়ে দিবে। সো 1000 টাকার ডিসকাউন্ট যদি তোমরা চেয়ে থাকো, যদি ভর্তি হতে চাও, এই 1000 টাকার গিফটটা তোমরা আমাদের নাম ব্যবহার করলে পাবা। তো আমি তোমাদের লিমন ভাইয়া, এটা তোমরা লিখে নাও, লিখা হয়ে গেলে আমাকে একটু বলো যে ভাই লিখে ফেলছে, তাহলে আমি চেঞ্জ করে ফেলবো। ছোট হাতের সব দেখো, লিমন এইচএসসি 27, এটা লিখে যদি তুমি প্রোমো কোড ব্যবহার করো, তাহলে তোমাকে 1000 টাকা করে ডিসকাউন্ট দিবে, ঠিক আছে? অথবা তুমি 1691 তে কল করতে পারো। বাট এখানে ডিসকাউন্ট থেকে বড় ব্যাপার হচ্ছে জিওগ্রাফি টপিক কিন্তু অনেক, যেহেতু টপিক অনেক, তোমাকে আসলে রেগুলার পড়তে হবে। আর আমাদের কিন্তু এটা 8 মাসের মধ্যে তোমাদের বইটা আমরা ইনশাল্লাহ কমপ্লিট করে দিব, 8 মাসে। এবং এই 8 মাসের মধ্যে আমাদের অনেকগুলো রিভিউ ক্লাস থাকবে, আমাদের কিন্তু অনেক কিউএনএ ক্লাসও হয়, কোশ্চেন অ্যান্সার ক্লাসও হয়। সো যারা যারা ভর্তি হও নাই, তারা অবশ্যই দ্রুত ভর্তি হয়ে যাইতে পারো, ঠিক আছে? আর তোমরা চাইলে ফুল কোর্সও কিনতে পারো, শুধু জিওগ্রাফি না কিনে তোমরা জিওগ্রাফি প্লাস ইকোনমিক্স কিনতে পারো। এই জিওগ্রাফি প্লাস ইকোনমিক্স দুইটাই কিনতে পারো, যেখানে আমি আমার সৌরভ ভাই আছে, আমি আছি, কাইফ ভাই আছে, ঠিক আছে, সিমেন্স ভাই আছে, তো ইয়া ভাই আছে। এই সব ভাইকে নিয়ে তোমরা যোগান 27 ইউজ করে তোমরা কিন্তু খুব ইজিলি ইকোনমিক্স এবং জিওগ্রাফি দুইটা মিলিয়ে একসাথে কিনতে পারবা, সেটাও কিন্তু তোমাদের জন্য লাভ হবে। বোঝা গেছে?
আচ্ছা, সো ঠিক আছে, কোর্সের কথা শেষ। তোমরা এটা তোমাদের জন্য বলা যাতে তোমরা ভর্তি হয়ে যেতে পারো এবং তোমাদের পড়াশোনাটা তোমরা কন্টিনিউ করতে পারো। এবার আসো আমরা যাই অভিগমনের আরো কিছু কারণে। আমরা পুশ এবং পুল ফ্যাক্টরস নিয়ে পড়াশোনা করছি, তাই না, যে কোনটা পুশ করে কোনটা পুল করে। এবার আমরা আসবো হচ্ছে অভিগমনের কারণে, কজেস অফ মাইগ্রেশন। কজেস অফ মাইগ্রেশন, অভিগমনটা আমরা কেন করি? একটা হচ্ছে অর্থনৈতিক কারণ, এগুলো সহজ, জাস্ট আমি দেখাই দিব। একটা হইতে পারে অর্থনৈতিক কারণ, মনে করো তুমি চাও আমি অনেক ভালো একটা চাকরি করব, বা মনে করো আমি আমার ভালো একটা বেতন থাকবে। অনেকে দেখো না সৌদি আরব যায়, গিয়ে কাজ করে তোমার হচ্ছে ওয়ার্কিং ভিসাতে। সো এই কাজগুলো করার কারণ কি? তারা টাকা কামাইতে চায়। যাদের ইকোনমিক্স নাই তারা ডাইরেক্ট জিওগ্রাফি কিনে 1000 টাকা ডিসকাউন্টে লিমন এইচএসসি 27 লিখলেই ভর্তি হয়ে যেতে পারবা। ঠিক আছে, এটা বেশি দিন থাকবে না, সো আর্লি ভর্তি হয়ে যেও। সামাজিক কারণ হইতে পারে, মনে করো তোমার সোশ্যাল আইডেন্টিটি তুমি মিলাতে পারতেছো না। মনে করো কালচারালি তুমি চিন্তা করতেছো যে বাংলাদেশের সাথে আমার কালচার মিলতেছে না ভাই, আমি ইউরোপ চলে যাব, ইউরোপের কালচারের সাথে আমি মিলে, আমার চিন্তা ভাবনা ওদের সাথে মিলে, সো আমি সামাজিক কারণে যাইতে পারি। আমার জীবনযাত্রার লাইফের স্ট্যান্ডার্ডটা আমি বাড়ানোর জন্য আমি যেতে পারি। সো আমার মাল্টিপল রিজনস থাকতে পারে যেটার উপর ভিত্তি করে আমি অভিগমন করতে চাই। আরো আছে দেখো, শিল্পের উন্নয়ন হতে পারে, যে সকল জায়গায় আলহামদুলিল্লাহ যে সকল জায়গায় আমাদের শিল্পের ডেভেলপমেন্ট হয়েছে, কর্মসংস্থানের সুযোগ যেখানে হয়েছে সেখানে আমরা যেতে চাই। আমাদের পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা যদি ভালো থাকে, যেমন মনে করো অনেকে তোমরা ঢাকায় আসো, কারণ কি ঢাকায় গার্মেন্টসে কাজ করার সুযোগ আছে। তোমরা দেখছো না যে হইলো তোমার ইয়াতে গ্রামের অনেক মহিলারা বা অনেক পুরুষেরা পর্যন্ত তারা চিন্তা করে যে আমি যদি শহরে যাইতে পারি, আমি শহরে গিয়ে গার্মেন্টস কিংবা শিল্প কারখানায় কাজ করতে পারবো, যে কাজটা কিন্তু ওরা গ্রামাঞ্চলে করতে পারে না, যে কারণে ওরা গ্রাম থেকে শহরে চলে আসে। সেটা একটা মাইগ্রেশন, যে মাইগ্রেশনটা মূলত শিল্পের কারণে হয়, পরিবহন ও যোগাযোগের কারণে হইতে পারে, ব্যবসা বাণিজ্যের কারণে হইতে পারে। কারণ ঢাকা গিয়ে ব্যবসা করব, টাকা কামাবো। তো ব্যবসা বাণিজ্যের যে সুযোগ সুবিধা যেটা আরবান বা শহর অঞ্চলে বেশি বা ভালো শহরগুলোতে বেশি, এটার কারণে মানুষ মাইগ্রেশন করে থাকে। তো এটা থেকে আমাদের প্রশ্ন আসতে পারে গ নাম্বারে, যে অভিগমনের প্রভাব বা কারণ তোমাদেরকে এটা ব্যাখ্যা করতে হবে। জিওগ্রাফি কোর্সটা 8 মাসের, আমি তোমাদের সাথে 8 মাস আছি। এই 8 মাসে পরীক্ষা, গাইডলাইন সেশনস, কিউএনএ ক্লাস, এইরকম রেগুলার বেসিসে 1.5 ঘন্টা তোমাদের ক্লাস থাকবে, মডেল টেস্ট আছে, যেটার ফলে এইচএসসি প্রিপারেশনটা ভালো হবে। এইচএসসির রেজাল্ট দেখছো 26-এরটা, ভয় লাগে না? 25-এরটা ভয় লাগে কিনা? যদি লেগে থাকে প্লিজ পড়াশোনা করো, নিজের জন্য করো, কোথাও না কোথাও ভর্তি হয়ে যাও। পড়াশোনাটা শুরু থেকেই করতে হবে, না হলে রেজাল্টে যদি পাস করতে না পারো, চিন্তা করো প্রতি 100 জনে মানে 10 জনে 5 জন পাস করছে আর 6 জন পাস করছে, ঠিক ভালো? ভয়ের কথা না, আরো টাইট দিবে। তো ভালো করে পড়াশোনা করো, ভর্তি হও, যেখানেই ভর্তি হও, হয়ে যেতে হবে, ঠিক আছে? আর যদি এখানে অপরচুনিটি থাকে, এখানে আমরা কিন্তু প্রোমো কোড দিয়েছি, সুন্দর করে তুমি প্রোমো কোডটা ইউজ করে ভর্তি হয়ে যেতে পারো। আচ্ছা, এবার আসো অভ্যন্তরীণ অভিগমন, মানে মনে করো কান্ট্রি টু কান্ট্রি, মানে তুমি ঢাকা, আমি হচ্ছে খুলনা থেকে, বুঝছো, ঢাকা থেকে মনে করো খুলনাতে তুমি মাইগ্রেশন করলা, এটারও কিন্তু একই ধরনের কারণ। একটা হচ্ছে অর্থনৈতিক কারণ, আমি আসছি যে আমি 10 এমএস এ চাকরি করব, হ্যাঁ আমি 10 মিনিট করে চাকরি করবো, আমি টাকা পয়সা কামাবো, তাই না? সেইটা মনে করো আমার একটা অর্থনৈতিক কারণ। আমি চিন্তা করছি খুলনায় থাকলে তো আমি 10 মিনিট করে চাকরি করতে পারবো না, আমি ঢাকায় চলে আসলাম, সেটা একটা অর্থনৈতিক কারণ। সামাজিক কারণ, এটা অন্য কারণ, আমার কালচারাল হইতে পারে, রাজনৈতিক কারণ হইতে পারে, হয়তো ওখানকার রাজনীতিতে আমি ভালো করতে পারি নাই, এখানে আসতে চাইছি, বা ভালো করছি এই জন্য মেইন স্ট্রিমে রাজনীতি করতে চাই, এই জন্য আসছি। সো অনেক কারণ হইতে পারে। সাংস্কৃতিক কারণ হইতে পারে, ধর্মীয় কারণ হইতে পারে। ধর্মীয় কারণটা কি? মনে করো অনেকে চিন্তা করে ইন্ডিয়াতে চলে যায়, অনেকে রিলিজিয়াস কারণে, অনেকে একটা নির্দিষ্ট এলাকায় কমিউনিটি করে থাকে। যেমন মনে করো তোমার আমার একজন সনাতন ধর্মের মানুষ, সে চিন্তা করবে যে আমি যদি অমুক এলাকায় চলে যাই, ওই এলাকায় সনাতন ধর্মের মানুষ বা হিন্দু ধর্মের মানুষ বেশি আছে, আমার জন্য সেটা ভালো। এভাবে কিন্তু ধর্মীয় কারণে নিজেদের কথা চিন্তা করে ওরা অনেক সময় চলে যায়। শিক্ষা ও গবেষণার জন্য এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা যারা পড়তে চাও, তোমরা তো অনেকেই ঢাকার বাইরে থাকো,
তারা কিন্তু ঢাকার বাইরে থেকে এসে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষা ও গবেষণার জন্য কিন্তু মাইগ্রেট করতে পারো। ঠিক আছে, ইয়েস, ফার্স্ট এন্ড সেকেন্ড বোথ 8 মাসে শেষ হবে। যারা পেইড অলরেডি ক্লাস করতেছে ওদের কাছে রুটিন আছে, সো ওরা সবাই তোমাদেরকে এটা বলতে পারবে আমরা 8 মাসে সিলেবাস শেষ করার পরিকল্পনা করতেছি, আর বাকি সময়টা রিভিশন। ওকে, সো অভিগমনের ধরন দেখো, এটা মূলত ওই পুল আর পুশ। একটা হচ্ছে ঐচ্ছিক, ঐচ্ছিকটা হচ্ছে পুল, ঠিক আছে, আর আরেকটা হচ্ছে অনৈচ্ছিক, এটা হলো পুশ। যেহেতু ইংলিশ লিখতে পারবা না, তোমাকে বাংলাটা লিখতে হবে। বাংলাটা হচ্ছে, একটা হচ্ছে ঐচ্ছিক অভিগমন, যখন তার নিজের চাহিদা মেটানোর জন্য নিজের ইচ্ছায় অভিগমন করে, আর আরেকটা হলো যখন ইচ্ছা না থাকার পরেও পরিস্থিতির কারণে তুমি যাও, সেটা হচ্ছে অনৈচ্ছিক অভিগমন। সংজ্ঞা কি বুঝছো? এই সংজ্ঞাগুলো কিন্তু ক নাম্বারে আসবে, খুবই সহজ, 9 10 এর বিজিএস এর মতো। ঠিক আছে, আচ্ছা এবার আসো, এখানে দুইটা জিনিস মনে রাখতে হবে। একটা হচ্ছে স্থানের উপর ভিত্তি করে অভিগমনকে আবার আমরা দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে অভ্যন্তরীণ, ইন্টারনাল, আর একটা হচ্ছে আন্তর্জাতিক। এটা হচ্ছে অভ্যন্তরীণ, বাংলাদেশ থেকে বাংলাদেশে, বাংলাদেশ থেকে ইউএসএ তে, এটা হচ্ছে আন্তর্জাতিক। আবার ইউএসএ থেকে বাংলাদেশে, এটাও কিন্তু একটা মাইগ্রেশন, সেটাকে বলা হয় আন্তর্জাতিক। সো ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল দুইটাই কিন্তু আমাদের অভিগমনের এক একটা টাইপ হইতে পারে। আচ্ছা এবার আসো অভিগমনের যে কিছু ভালো দিক, তোমাদের কিন্তু এখান থেকে এই প্রশ্নটা সব থেকে বেশি আসে যে ইম্প্যাক্ট, ইম্প্যাক্ট বা ইফেক্ট, ইম্প্যাক্ট বা ইফেক্ট অফ অভিগমন বা মাইগ্রেশন। মানে মাইগ্রেশন করলে লাভ কি, এটা কি ভালো নাকি খারাপ? রোহান বুঝতেছো না, এত সহজ টপিক বুঝতেছো না, তাহলে তো তুমি মনে হয় নোট করতেছো না। একটু নোট করতে হবে, পড়তে পড়তে নোট করতে হবে। ভাইয়া কোর্সটা কি শুধু 8 মাস? হ্যাঁ, 8 মাসের মধ্যে তোমার সিলেবাস কমপ্লিট হয়ে যাবে ইনশাআল্লাহ। অ্যাটলিস্ট জিওগ্রাফিটা আমি কমপ্লিট করাই দিব। ঠিক আছে, এখন তোমরা একটু আমাকে বলো তো যে অভিগমনের ভালো দিক বেশি নাকি খারাপ দিক বেশি? কোর্সটা 2000 টাকা, 3000 টাকা ছিল। তুমি যদি লিমন এইচএসসি 27 এটা ব্যবহার করো প্রোমো কোডটা, তাহলে 1000 টাকা কম হয়ে যাবে, 3 ভাগের 2 ভাগ মাত্র 2000 টাকা দিয়ে কিনতে পারবা। এটা তো অবশ্যই লাভজনক, তাই না? আচ্ছা বলো, 2000 টাকা, মাত্র 2000 টাকা। তো এটা কি ভালো বেশি নাকি খারাপ বেশি? অভিগমন বা মাইগ্রেশনের প্রভাব এটা কি ভালো বেশি না খারাপ বেশি? তোমাদের কি মনে হয়? তোমাদের ব্রেনটা একটু খাটাও। না 8 মাস করাবো কোর্সটা? ভাইয়া এটা বেশি। ওকে ঠিক আছে, তোমার কথাটা শুনলাম। পরের জন বলো। ক্লাস 9:30 শেষ, 9:30 শেষ। ভাইয়া এমসিকিউ পাবো আজ? না, আজকে এমসিকিউ আছে কিনা আমরা দেখবো। আগে আমাকে বলো, যেটা প্রশ্ন করছি এটা বলো। সেটা হচ্ছে অভিগমনের প্রভাব এটা কি খারাপ নাকি ভালো? তোমাদের কি মনে হয়, ভালো নাকি খারাপ? অভিগমনের কিন্তু প্রভাবটা মোস্টলি ভালো, বাট এটার অনেক অনেক খারাপ দিক আছে। ভালো জিনিসগুলো কি আছে মনে করো? ভালো দিক হচ্ছে একটা অর্থনৈতিক প্রভাব হয়, জনসংখ্যার উপর প্রভাব পড়ে, সামাজিক প্রভাব পড়ে। এটা কি ভালো? না, এটা সবসময় ভালো না। মনে করো অর্থনৈতিক প্রভাবটা, এখানে দুইটা স্টেক হোল্ডার আছে। স্টেক হোল্ডার মানে দুইজন মানুষ আছে। একজন হচ্ছে যে অভিগমন করলো, ঠিক আছে, মনে করো এই লোকটা অভিগমন করছে, আর এটা হলো কান্ট্রি, এই দেশে অভিগমন করছে। তো যে অভিগমন করছে তার সে হয়তো নতুন নতুন টাকা ইনকাম করতে পারবে, বাট এই লোকটা কিন্তু ওই দেশের ক্ষেত্রে, ওই দেশের যে স্থানীয় লোকজন আছে তাদের জন্য একটা বার্ডেন হয়ে যেতে পারে। তাদের জনসংখ্যাটা কিন্তু বাইরে বেড়ে যেতে পারে, আর জনসংখ্যা বাড়লে তাদের দেশের অভ্যন্তরীণ বিভিন্ন সমস্যা হইতে পারে। সামাজিক প্রভাব কি? সামাজিক প্রভাব হচ্ছে আমি যদি কোনো একটা দেশে যাই, আমার থেকে ওদের দেশের মানুষ আমার কালচারটা শিখবে না, ওদের কালচারটা আমি শিখবো না, সেক্ষেত্রে কিন্তু সামাজিক একটা ব্যালেন্সও আছে। এখানে মূলত নেগেটিভ ইম্প্যাক্টটা কান্ট্রির জন্য হয়, পজিটিভ ইম্প্যাক্টটা বা ভালো ইম্প্যাক্টটা মানুষটার জন্য হয়। আর আমি যদি বাংলাদেশ থেকে ইউএসএ তে যাই, ওদের যত সমস্যা হোক আমার তো ভালো, এভাবে চিন্তা করলে, তুমি যদি চিন্তা করো, হ্যাঁ, কারণ আমি ভালো চাকুরি পাবো, ভালো লেখাপড়ার সুযোগ পাবো, তাই না?
আর ওদের জন্য আমি অনেক সময় একটা বোঝা হয়ে যাইতে পারি। সো এক্ষেত্রে কিন্তু জনসংখ্যার অভিগমনের কিছু কিছু গুরুত্বপূর্ণ ভালো দিক, এটা জনগণের স্টুডেন্টের পার্সপেক্টিভ থেকে চিন্তা করলে এটা ভালো, বাট কান্ট্রির পার্সপেক্টিভ থেকে চিন্তা করলে এটা কিন্তু অনেক সময় প্রভাব হইতে পারে। দিয়া বলছে কোর্সের সাথে কি বুক আছে? অবশ্যই। বুক না, এটা হলো একটা লেকচার শিট, লেকচার নোট, যেটা সিমেন্স ভাই বানাচ্ছেন, ওটা তোমাদেরকে দেয়া হবে। আচ্ছা, পরিবেশগত প্রভাব, এই যে মনে করো বাংলাদেশে এখন যত লোক আমরা বসবাস করি, কেউ যদি অভিগমন করে, বাংলাদেশ বাদ দাও, মনে করো ঢাকা বাংলাদেশের একটা পৃথিবীর মধ্যে অবসবাসযোগ্য, মানে বসবাস করা যায় না এরকম জায়গাগুলোর মতো একটা। তার মানে কি ঢাকা কিন্তু ভালো পরিবেশে নাই, কারণ সবাই ঘুরে ফিরে ঢাকায় যায়, কোটি কোটি মানুষ ঢাকায় বসবাস করতেছে। সো অভিগমনের ফলে পরিবেশের প্রভাবটা সিরিয়াস। কোর্সের সাথে বুক আছে, কোর্সের সাথে লেকচার নোট আছে, যেটা পড়লে তোমাদের কভার হয়ে যাবে। ঠিক আছে, ওকে। জৈবিক পরিবর্তন, জৈবিক পরিবর্তন হলো ওই এলাকার বিভিন্ন ধরনের ন্যাচারাল যে পরিবর্তনগুলো আছে সেই পরিবর্তনগুলোকে বোঝানো হয়েছে। সো এখানে ভালো খারাপ এটা তোমাদের উপর, তোমরা তোমাদের মতো করে বানায় লিখতে পারবা। কেউ যদি ভালো লিখতে চাও ভালো লিখতে পারবা, খারাপ লিখতে চাইলে খারাপ লিখতে পারবা, বাট ইউজুয়ালি এটা কিন্তু অনেকগুলো প্রভাব তোমার সমাজে ফেলে থাকে। এটা হচ্ছে বাংলাদেশের জনসংখ্যার একটা গ্রাফ। দেখো, এটা হচ্ছে বাংলাদেশের জনসংখ্যার একটা গ্রাফ, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে 1901 সালে আমরা কত মানুষ ছিলাম? 28 মিলিয়নে, 28 মিলিয়ন ছিলাম, 31 মিলিয়ন, 33 মিলিয়ন, 35 মিলিয়ন। দেখো এই পর্যন্ত 1951 সাল পর্যন্ত আমরা কিন্তু জনসংখ্যা কন্ট্রোল করছি। এরপর থেকে এই গ্রাফটা তোমরা যত দেখবা তত অবাক হবা। এরপর থেকে দেখো এই গ্রাফটা এখান থেকেই খালি বাড়া শুরু হয়ে গেছে। তাহলে তোমাদের কিন্তু এটা বুঝতে হবে যে 1961 এই সালটাকে তোমাদের খুব ভালো করে মনে রাখতে হবে, যে এই সাল থেকে তুমি যখন কম্পেয়ার করবা তখন বাংলাদেশের জনসংখ্যার জনমিতিক বৈশিষ্ট্য যখন তুমি লিখবা, তখন তুমি এই টাইম ফ্রেমটাকে সুন্দর করে মার্ক করে লিখবা যে আসলে তোমার জনসংখ্যাটা বাংলাদেশের কোন জায়গা থেকে বাড়া শুরু হয়েছিল এবং বাড়তে বাড়তে কত দূর পর্যন্ত গিয়েছে। তার আগে কিন্তু আমাদের জনসংখ্যাটা খুব ড্রাস্টিক্যালি বাড়ে নাই, খুব দ্রুত গতিতে কিন্তু বাড়ে নাই। ঠিক আছে, আচ্ছা। বাংলাদেশের জনসংখ্যার কিছু তথ্য যেটা তোমাদের মনে রাখতে হবে, আমি যেটা বলছি একটু আগে, বাংলাদেশ পৃথিবীর জনবহুল দেশগুলোর মধ্যে অন্যতম। 1951 সালে বাংলাদেশের জনসংখ্যা ছিল মাত্র 50 মিলিয়ন এবং সেটা 40 বছরে হয়ে গেছে ডাবল, 106 মিলিয়ন। পার্থক্য দেখছো? 1991 থেকে 1951, এটার মধ্যে যদি তুমি কল্পনা করো প্রায় ডাবল, যেটা বিশ্বাস করা মানে অসম্ভব প্রায়। আবার 2011 সালে আবার সেটা হয়েছে 142 এবং জনসংখ্যার বৃদ্ধির হার অনেক বেশি, 1.22%। এগুলো সব গ্রাফটা বইতে ছিল, বই থেকে দেখো, বাট আমি তোমাদেরকে যে এখানে গ্রাফটারই ব্যাখ্যা আছে, সেটাই তোমাদেরকে একটু বুঝতে হবে যে বাংলাদেশের জনসংখ্যাটা কখনো এরকম খুব সবল মানে একদম একটা নির্দিষ্ট গতি মেইনটেইন করে কিন্তু বাড়ে নাই, কখনো কম বাড়ছে, কখনো হঠাৎ করে বাড়ছে। সো এখানে মূলত জনসংখ্যার এই চেঞ্জটা অনেকগুলো কারণে হইতে পারে। এইখানে দেখো ঘনত্বটা কিভাবে বাড়ছে। তুমি চিন্তা করতে পারো বাংলাদেশে 1975 সালে মাত্র 483 জন করে মানুষ 1 কিলোমিটারে থাকতো। 2018 সাল এটা 3 ডাবল হয়েছে, 1278। প্রতি বর্গ কিলোমিটারে 400 মানুষ ছিল। মানে এখন যদি তোমার পাশাপাশি 3টা ঘর থাকে, তখন আগে একটা ঘর ছিল। সো জনসংখ্যার ঘনত্ব এটাও কিন্তু আমাদের বাংলাদেশে পার্সপেক্টিভে 3 গুণ হয়ে গেছে মাত্র 30 বছরের ব্যবধানে। সো প্রতি 1 বছর ডাবল ডাবল হচ্ছিল। সো জনসংখ্যার ঘনত্ব এটাও কিন্তু আস্তে আস্তে বাড়তেছে। জন্মহার, মৃত্যুহার এগুলো আস্তে আস্তে বাড়তেছে।
এই দেখো জন্মহারটা 18, এটা আসলে 18.9, তারপর একটু বাড়ছে, তারপর আবার একটু কমছে। এখানে 4, 5, 5.1। সো মাঝখানে আমরা দেখতে পাচ্ছি 2011 সালের এই দশকটাতে একটু বাড়ছিল, আবার পরবর্তীতে একটু একটু করে কমে গেছে। ঠিক আছে, ওকে, এটাও ঘনত্বের তথ্যগুলো লাগবে না। এবার আমরা যাব হচ্ছে বাংলাদেশের বয়স কাঠামো। তোমাদের কি মনে হয়, তোমাদের কি মনে হয় যে বাংলাদেশে কি, এটা আমি তোমাদেরকে আগে না দেখাই, বাংলাদেশে কি পুরুষের সংখ্যা বেশি না নারীর সংখ্যা বেশি? বলো, বাংলাদেশে কি পুরুষের সংখ্যা বেশি না নারীর সংখ্যা বেশি? কি মনে হয়, ছেলে বেশি আমরা নাকি মেয়ে বেশি? আয়েশা তুমি বলো, মানসুরা তুমিও বলতে পারো, অথবা রোহান বলতে পারো যে বাংলাদেশে কি নারী বেশি না পুরুষ বেশি আমাদের মধ্যে? এক্ষেত্রে তোমাদেরকে এই ডেটাটা দেখতে হবে যে বাংলাদেশে 0 থেকে 4 সব থেকে বেশি আছে হচ্ছে 25 থেকে 54 বছর। এই যে এই ফ্রেমটা একটু দেখো, এটা একটু দেখো, 25 থেকে 54 এটা হচ্ছে সব থেকে বেশি। ঠিক আছে, এবং এখানে মহিলার সংখ্যাটা সব থেকে বেশি। চিন্তা করো, সো পুরুষ বেশি বলে আমরা যারা লাফাই, তারা কিন্তু আমরা দেখতেছি যে আমাদের বাংলাদেশের পার্সপেক্টিভে নারীর সংখ্যাটা তুলনামূলক বেশি, এবং সেটা কত, 2 লাখের উপরে। এবং সব থেকে কম বয়সের মানুষ হচ্ছে 6.2, হুইচ ইজ 65 বছরের বেশি যারা আছে ওদের সংখ্যাটা সব থেকে তুলনামূলক কম। এইটাকে বলা হয় ডেমোগ্রাফিক ডিভিডেন্ড, ডিডি। কোন একটা দেশে যদি কর্মক্ষম বা যেই রেঞ্জের, যেই বয়সে মানুষের সংখ্যাটা সব থেকে বেশি থাকে, যারা কর্মক্ষম, তাদেরকে বলা হয় ডেমোগ্রাফিক ডিভিডেন্ড। ঠিক আছে, তো আমরা কয়েকটা তথ্য একটু মনে করে রাখি যে তাহলে আসলে তোমার 25 থেকে 54 এদের সংখ্যা সব থেকে বেশি, তারপর হচ্ছে 25 থেকে 24, তারপর হচ্ছে 0 থেকে 14, তারপর হচ্ছে 25 থেকে 24, 55 থেকে 64, আর বৃদ্ধদের সংখ্যা সব থেকে কম। ঠিক আছে, বাংলাদেশে বিদ্যুতের সংখ্যাটা একটু তুলনামূলক কম। ঠিক আছে, আচ্ছা, এবার একটু দেখো কয়েকটা ইন্টারেস্টিং ফ্যাক্ট। 1991 সালে তোমার পুরুষ আর মহিলাদের রেশিওটা কিন্তু আলাদা ছিল। ঠিক আছে, দেখো আগে ছিল 106, 104, 39, 6.93। গ্রাফটার মানে এভাবে চিন্তা না করে চিন্তা করো অনুপাত অনুযায়ী, আগে একটা সময় পুরুষের অনুপাতটা বেশি ছিল, এরপর নারীদের অনুপাতটা আস্তে আস্তে বাড়তে শুরু করছে। আচ্ছা, এবার পড়বো আরেকটা খুবই কঠিন, জটিল, ইম্পর্টেন্ট টপিক সহজভাবে, যেটাকে বলা হয় জনমিতিক ট্রানজিশনাল মডেল। কে দিচ্ছেন? থমসন। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, ডেমোগ্রাফিক ট্রানজিশনাল মডেল বা জনমিতিক ট্রানজিশনাল মডেল, এটা সুন্দর করে বুঝতে না পারলে, সারা জীবন মুখস্থ করার চেষ্টা করলে কিন্তু পারবা না, এটা বুঝতে হবে। এবং যারা আজকে এটা বুঝতে পারবা, তারা সবাই এই ক্লাসের স্ক্রিনশট নিয়ে, তোমাদের এইচএসসি 27 একটা গ্রুপ আছে না, আজকে ক্লাসে তোমাদের কেমন লাগতেছে যদি বুঝতে পারো, অবশ্যই স্ক্রিনশট নিয়ে তোমরা লিখবা, একটা সুন্দর রিভিউ লিখতে পারো, তোমাদের এক্সপেরিয়েন্স লিখতে পারো, আমি কিন্তু এটা পড়বো এবং কমেন্টে এসে তোমাদেরকে জানাবো। ঠিক আছে, আচ্ছা, জনমিতিক ট্রানজিশনাল মডেল এটা মানে কি ভাই? এটা তো বুঝতেছি না, ট্রানজিশনাল মডেল মানে কি? ট্রানজিশনাল মডেল হলো, ট্রানজিশন মানে কি? ট্রানজিশন মানে হলো, ধরো আমি এইখানে আছি, এখান থেকে আমি এখানে আসছি, ট্রানজিট করলাম। ট্রানজিশন মানে হচ্ছে জনসংখ্যার যে পরিবর্তনটা হয়, এই পরিবর্তনটা কেন হয়? থমসন এই ভদ্রলোক বলছে কোন একটা দেশের জনসংখ্যা মোট 4টা ধাপে পরিবর্তন হয়। পৃথিবীর প্রায় সবগুলো দেশকেই সে এই ফ্রেমের মধ্যে আনছে। সে বলছে বিশ্বের যতগুলো কান্ট্রি আছে সবার জনগণের যে পরিমাণটা বা ট্রানজিশনটা,
এটা এই 4টা স্টেপের মধ্য দিয়েই হইছে। প্রথম স্টেপটা হচ্ছে উচ্চ জন্মহার উচ্চ মৃত্যুহার, মানে প্লাস প্লাস। অধিক জন্মহার মৃত্যুহার হ্রাস, তার মানে প্লাস মাইনাস। মৃত্যুহার ও জন্মহার উভয় সমান, উভয় হ্রাস, মানে মাইনাস মাইনাস। মৃত্যুহারের তুলনায় কম জন্মহার, এটা হলো প্লাস মাইনাস। বুঝলাম না ভাইয়া, এটা আমি কেমনে বুঝবো? এটা মনে রাখাটা খুবই কঠিন, বাট তুমি যদি আমার স্টোরিটা, আমি এখন যে স্টোরিটা বলবো, এটা যদি তুমি মনে রাখো, তাহলে তোমার জন্য এটা নিজে বানায় লেখাটা, নিজে স্ট্রাকচারটা বানানো তোমার জন্য সহজ হয়ে যাবে। কিভাবে? 4টা কালকে বলা হয়, একটা হচ্ছে প্রাক শিল্পায়ন কাল, মানে শিল্পায়নের আগে, একটা হচ্ছে শিল্পায়নের কাল, নগরায়নের কাল, শেষ পর্যায়ে। এবার বুঝো, ও বলছে যে একটা দেশের জনসংখ্যার পরিবর্তন প্রাথমিকভাবে প্রাক শিল্পায়নের কালে এটাতে জন্ম এবং মৃত্যু দুইটাই বেশি থাকে। ঠিক আছে, তার মানে জনসংখ্যাটা অত বেশি বাড়ে না। যেমন আমরা বাংলাদেশের ক্ষেত্রে দেখছি না যে 51 সাল পর্যন্ত জনসংখ্যার হারটা অত বেশি হাই ছিল না। ব্যাখ্যাটা হচ্ছে প্রাক শিল্পায়ন কালে, মানে অনেক অনেক বছর আগে, যখন শিল্প বা টেকনোলজি আসে নাই, ওই সময়ে মানুষজন অশিক্ষিত ছিল, মানুষজনের জ্ঞান ছিল না যে ছেলে মেয়ে সন্তানের পরিমাণটা কয়জন হওয়া উচিত। যেমন আমরা অনেক সময় দেখি যে 17-18 জন করে ছেলে মেয়ে ছিল। তো সেক্ষেত্রে যেহেতু তারা এডুকেটেড ছিল না, সচেতন ছিল না, তাদের সন্তান জন্মের হারটা অনেক বেশি ছিল। একই সাথে যেহেতু জন্ম বেশি নিত এবং তখন টেকনোলজি অত ভালো ছিল না, এখন তো ক্যান্সারেরও ট্রিটমেন্ট হয়, তখন জ্বরেরও ট্রিটমেন্ট হওয়ার মতো জিনিসপাতি ছিল না, যে কারণে তখন মৃত্যু হারও বেশি ছিল। তো তোমরা এখন তাহলে কি বুঝতেছো? আচ্ছা ঠিক আছে, তার মানে একটা দেশ যখন একদম শুরুতে থাকে, যখন তার টেকনোলজি থাকে না, মানুষজন অশিক্ষিত থাকে, মানুষের মধ্যে জ্ঞানের ঘাটতি থাকে, তখন জন্মহার তো বেশি হবেই, মৃত্যু হারও বেশি হবে। জন্মহার মৃত্যু হার যখন দুইটাই বেশি, তখন কিন্তু জনসংখ্যাটা অত দ্রুত বাড়ে না, কারণ একদিকে জন্ম হচ্ছে একদিকে মারা যাচ্ছে। তাহলে কি জন্মহারটা এবং মৃত্যু হারটা একদিকে বাড়তেছে একদিকে কমতেছে, তার মানে জনসংখ্যাটা স্থির থাকলো। ফার্স্ট স্টেপ। এরপর আস্তে আস্তে আসলো শিল্পায়ন কাল। এই শিল্পায়ন কালটাতে আমরা আস্তে আস্তে টেকনোলজি আবিষ্কার করলাম। শিল্পায়ন মানে কি? টেকনোলজির সাথে জড়িত। আস্তে আস্তে আমরা টেকনোলজিকে আনা শুরু করলাম আমাদের দেশে। যখন টেকনোলজি আসলো, তখন মানুষের অকাল মৃত্যুটা আস্তে আস্তে কমা শুরু করলো, মানুষজন ট্রিটমেন্ট দেওয়া শুরু করলো, মেডিসিন নেওয়া শুরু করলো। শিল্পায়নের সাথে সাথে প্রযুক্তি ঢুকছে। প্রযুক্তি আসা মানে মানুষজনের ট্রিটমেন্ট, যে কোনো রোগ হলে ট্রিটমেন্ট দেওয়ার পরিমাণটা বাড়ছে। যেহেতু ট্রিটমেন্ট দেওয়ার পরিমাণটা বাড়ছে, মৃত্যু হার কমে গেছে, মানে মানুষ কম মরতেছে। কিন্তু জন্মহার তো একই আছে, কারণ মানুষজন তো অশিক্ষিতই ছিল। টেকনোলজি আসলে মানুষ তো শিক্ষিত হয় নাই। টেকনোলজির কারণে হয়তো কিছু কিছু ডাক্তার আমাদেরকে বাঁচাই দিচ্ছে, বাট জন্মহার তো স্টিল সেম। তখন এই টাইমটাতে জন্মহারটা অনেক বেশি থাকতেছে, মৃত্যু হারটা কমে গেছে, ফলে জনসংখ্যা স্থির থেকে জনসংখ্যা বাড়া শুরু করলো। ব্যাখ্যা আগে বুঝছো? এই স্টেপ বাই স্টেপ মনে রাখলে তোমাদের জন্য সহজ। সেখান থেকে আমরা দেখলাম জন্ম এবং মৃত্যু ফার্স্টে দুইটাই বেশি ছিল, এরপর আস্তে আস্তে টেকনোলজি আসার পর মৃত্যুটা কমে গেল কিন্তু জন্মটা বাড়তেছে, তার মানে জনসংখ্যাটা আস্তে আস্তে বাড়া শুরু করলো। 3 নাম্বার, আরবানাইজেশন বা নগরায়নের কাল। এই সময়টা আস্তে আস্তে আমরা মানুষজনকে, যখন আরবান নগরাইজেশন হইলো, তখন মানুষজনকে শিক্ষা দেওয়া হইলো। আর শিক্ষিত হওয়া মানুষ আস্তে আস্তে বাচ্চা জন্ম দেওয়া কমাই দিল, যে না আমি আগে 17টা নিত, এখন 5টা নিচ্ছে। বা তারা একটু অ্যাওয়্যার হয়েছে যে 17টা বাচ্চা নিয়ে আমি খাওয়াবো কি, খাওয়াইতে পারবো না। শিক্ষিত হওয়ার কারণে মানুষজন আস্তে আস্তে জন্ম হারটাও কমা শুরু করলো। তো এখানে মৃত্যু হার তো আগেই কমছিল,
জন্মহার যেহেতু আস্তে আস্তে কমা শুরু করছে, এখানে জনসংখ্যার বৃদ্ধিটা আগের থেকে একটু কমে গেল। পার্থক্যটা বুঝছো? ফার্স্টে স্থির, এরপর হঠাৎ করে বাড়া শুরু করছে, কারণ জন্মহার আছে। এখন জন্মহারে যেহেতু কন্ট্রোল করা শুরু করছি, আস্তে আস্তে এটা কমা শুরু করলো। শেষ পর্যায়ে যেই সময় মানুষজন সবাই অনেক বেশি চাকরি বাকরি করবে, কাজ করবে, এই টাইমে দেখবা কি এখনকার মানুষজনকে বাচ্চা নিতে চায় না, কারণ তাদের কাজ করতে হবে, তারা সময় পায় না অ্যাকচুয়ালি। ঠিক আছে, তো তাদের ছেলেদের মানুষ করা এ সকলের সময় যেহেতু অনেক কঠিন কাজ, এই জন্য এখনকার মানুষজন বাচ্চা নেওয়াটা একেবারেই কমায় ফেলছে। আর মৃত্যু হার তো আরো কম, বিকজ টেকনোলজিতে আরো ভালো। তো চতুর্থ স্টেজে গিয়ে দুইটাই কমতে থাকে এবং জনসংখ্যাটা স্থির থাকে। বলো, চারটে স্টেজ কিন্তু ব্যাখ্যা করতে পারবা? বলতে পারবা কিনা? যদি পেরে থাকো তাহলে বাংলাদেশ কোন স্টেজে আছে বলো, বাংলাদেশ এখন কোন স্টেজে আছে এই চারটা স্টেজের মধ্যে? বলো, আমি কি ইরেজ করে দেই। বলতে থাকো, বাংলাদেশ কোন জায়গায় আছে, কোন পর্যায়ে বাংলাদেশ আছে, বাংলাদেশ কোনটা কোনটা পার করে আসছে? বলো, বলতে পারবা? বলো, আমরা বাংলাদেশ তাহলে এখন কি? আমরা কি শিল্পায়নকালে আছি? মানে আমাদের কি জন্মহারটা অনেক বেশি, মৃত্যুটা কম? নাকি আমরা নগরায়নের কালে আছি, যেখানে আমরা একটু একটু করে এডুকেটেড হচ্ছি, একটু একটু করে কন্ট্রোল করতেছি? নাকি আমরা শেষ পর্যায়ে চলে আসছি, যে আমাদের জন্মহার এবং মৃত্যুহার দুইটাই এখন খুব দ্রুত গতিতে কমতেছে, সমস্যা নাই? বলো, তোমরা বলতে, আমি অ্যান্সার বলে দিব। ঈশা বলতেছে শেষ পর্যায়ে, ওকে ঈশা। সুমি বলতেছে সেকেন্ড স্টেপ। মারিয়া বলতেছে নগরায়ন, মানে 3-এ আছি। হালিমা বলতেছে 3। আয়েশা সিদ্দিকা বলতেছে সব, সব না, একটা পার হয়ে আরেকটা আসতে হয়, এটা পার হয়ে এটা আসতে হয়, এটা পার হয়ে এটা আসতে হয়, এটা পার হয়ে এটা আসতে হয়। অয়ন মিয়া বলতেছে 3 নাম্বারে আছি নগরায়নে, ওকে। তারপর হালিমা খাতুন বলছে 3 নাম্বারে আছে, ওকে। জাসিয়া বলছে 3 নাম্বারে আছে। রোহান স্প্যামিং করতেছে, রোহান স্প্যামিং না করে উত্তর দাও। রশিদ খান বলছে 3 হবে মেবি, ইয়েস। কারেক্ট অ্যান্সার হচ্ছে আমরা আছি হচ্ছে এই নগরায়ন কালে। তার মানে আমাদের জনগণ তো বৃদ্ধি এটা পাচ্ছিল, সো আমরা এটাকে একটু একটু কমানো শুরু করছি, মাইনাস করা শুরু করছি, ফলে আমাদের জন্ম আর মৃত্যু এখন কাছাকাছি লেভেলে আসছে। এখান থেকে আমরা যাব শেষ পর্যায়ে, যেখানে আমাদের জন্মহার এবং মৃত্যুহার আরো ফুল স্পিডে কমবে এবং আমাদের জনসংখ্যাটা তুলনামূলক স্থির হবে। রোহানের অ্যান্সারটা হয় নাই, রোহান আমরা এখনো পর্যন্ত ওই স্টেজে যাই নাই, 4 নাম্বারে। ঠিক আছে, ওকে। এই যে জনসংখ্যার জনমিতিক মডেলটা ওই লোকটা দিছে, এটার কিছু ক্রিটিসিজম আছে, সমালোচনা আছে, মানে মানুষজন এটা পছন্দ করে নাই অনেকে। কেন করে নাই চলো আমরা একটু দেখি। মানুষজনের সমালোচনা করার উস্তাদ। তো দেখো ওরা কেন সমালোচনা করছে। এক হচ্ছে এই তত্ত্বটি অধিক যুক্তিযুক্ত বাস্তব বলে প্রমাণিত হলেও কতগুলো অনিশ্চিত ও কতগুলো বিষয় অনিশ্চিত, এই তত্ত্বটি তাই নতুন নানাভাবে সমালোচিত হয়। যেমন ঐতিহাসিক ধারণার ভিত্তিতে এই মডেল দাঁড় করানো হয়েছিল, এর নির্দিষ্ট পরিসংখ্যানগত কোনো ভিত্তি নেই, মানে এটার এভিডেন্স নাই, এইভাবেই যে হবে পৃথিবীর কোন কোন দেশে এভাবে হয়েছে কোনো এভিডেন্স দেয় নাই। ও অ্যাকচুয়ালি ডেটা না দিয়ে শুধু থিওরি দিচ্ছে, সেই জন্য মানুষ বলছে না তোমারটা হয় নাই। 2 নম্বর হলো পরিবর্তনমূলক মডেলে অবাধ নীতিকে দৃঢ়তার সাথে বিশ্বাস করা হয়েছে, জনসংখ্যা নিয়ন্ত্রণের সরকারি প্রচেষ্টার কথা উল্লিখিত হয়নি। এটা মানে কি? ওর মডেলে কি বলছে, জনসংখ্যা তখনই কমে যখন আমরা সচেতন হই। এখানে যে লোকটা মডেল দিছে ও বলে নাই যে একটা রাষ্ট্র সরকার থেকে যদি এই যে চেষ্টা করা হয় এবং এই চেষ্টাগুলো কিভাবে করা হয় সেটা ওই মডেলের মধ্যে উল্লেখ করতে পারে নাই, ফলে এটাকে ক্রিটিসাইজ করা হয় যে না ভাই তুমি এটার মধ্যে সবকিছুকে ইনক্লুড করতে পারো নাই। ঠিক আছে, এবার হচ্ছে এই মডেলে স্থানান্তরের কথা বিবেচনা করা হয় নাই। দেখছো তোমরা কি ধরতে পারছো এই পয়েন্টটা?
ও কি বলছে, জনসংখ্যা তখনই বাড়ে কমে যখন জন্ম এবং মৃত্যু সচেতনতা এবং টেকনোলজির কারণে হয়েছে। বাট ধরো কোনো একটা জায়গায় হঠাৎ করে মহামারী হয়েছে বা কোনো কারণ হয়েছে, কোনো একটা দুর্ঘটনা ঘটছে, সবাই চলে গেছে আরেক দেশে, এই চেঞ্জ গুলাকে ওর মডেল কিন্তু ব্যাখ্যা করতে পারে না, তাই না? সো এই যে রোহিঙ্গা, বাংলাদেশে যে 1-1.5 লাখ রোহিঙ্গা আসছে, এটা একটা পরিবর্তন না, জনসংখ্যা পরিবর্তন। ওর ট্রানজিশন মডেলে এই রোহিঙ্গাদের কথা কোথাও বলা নাই, কোথায় অ্যাড করবা? ও তো বলছো জন্ম আর মৃত্যুর উপর ভিত্তি করে। এই জন্য এটা একটা চূড়ান্ত রকমের ভুল, যেটা ওর ভুল না, সমালোচনা, যেটা ওর ট্রানজিশন মডেলে বলা নাই। আরো আছে, এখানে জন্মহার ও মৃত্যুহারের ভারসাম্যের কথা বিবেচনা করা হয়নি, এখানে জন্মহার ও মৃত্যুহার হ্রাসের কথা অধিক বিবেচিত হয়েছে। কেমনে হ্রাস পাইছে এটা নিয়ে আমরা আলোচনা করছি, যে হ্যাঁ টেকনোলজি আসার কারণে মৃত্যুহারটা হ্রাস পায়, টেকনোলজি আসার কারণে বা আমরা অ্যাওয়্যার হওয়ার কারণে, সচেতন হওয়ার কারণে জন্মহারটা হ্রাস পায়। ঠিক আছে, সো এরকম ভাবে কিন্তু আমাদের বিভিন্ন রকমের সমালোচনা আছে। ঠিক আছে, এই মডেলে উল্লেখ করা হয় কেবল নগরায়িত স্তরেই জন্মহার কমতে থাকে, কিন্তু ডেনমার্ক কিংবা সুইজারল্যান্ডে শিল্পায়নের আগেই নিম্ন প্রজননশীলতা অর্জনে সক্ষম হয়। দেখছো, এই একটা এক্সাম্পল দিছে। কি এক্সাম্পল দিছে? যে তুমি বলছো তোমার ট্রানজিশনাল মডেলে যে নগরায়নের ফলে মানুষজন এডুকেটেড হবে, তারপর তাদের জন্মহার কমবে, বাংলাদেশ যে স্টেজে আছে। বাট লেখক যারা সমালোচনা করে ওরা বলতেছে ডেনমার্ক এবং সুইজারল্যান্ড ওদের নগরায়ন হওয়ার আগেই ওরা সচেতন ছিল, ওরা নিজের জন্ম নিয়ন্ত্রণ করছে, জনসংখ্যা নিয়ন্ত্রণ করছে। তাহলে তুমি তোমার মডেল দিয়ে এদেরকে কিভাবে ব্যাখ্যা করবা? পারবে না। এই মডেলটা এই জন্য ক্রিটিসাইজড হয় যে আসলে সবগুলো বিষয়কে ও অ্যাডাপ্ট করতে পারে না। বলো মডেলটা ক্লিয়ার কিনা? ক্লিয়ার? হাত তুলো তাহলে বলো, এটা কি ক্লিয়ার হয়েছে? বলতো, যাদের যাদের ক্লিয়ার হয়েছে তারা যদি জিওগ্রাফির এরকম সকল টপিক, মানচিত্র আঁকতে পারো, গ্রাফ আঁকতে পারো, ডায়াগ্রাম আঁকতে পারো, মানব ভূগোল পড়তে পারো, অনেক কঠিন টপিক আছে, সবগুলো সিমেন্স ভাইয়া, আমি এবং সৌরভ ভাইয়া 8 মাসের মধ্যে কমপ্লিট করে দিব। এবং এটা করার জন্য তোমাদেরকে অনলাইন ব্যাচে ভর্তি হইতে হবে। এই ফ্রি ক্লাসটাতে অলরেডি দেখছো ডেমোগ্রাফিক ট্রানজিশন মডেলটা খুব সুন্দর করে ব্যাখ্যা করলাম। সো এইরকম ভাবে তোমরা যদি সুন্দরভাবে সবকিছু ক্লিয়ারলি বুঝতে চাও তাহলে যোগ দিতে হবে 10 মিনিট স্কুল অনলাইন ব্যাচে এইচএসসি 27-এর। তোমাদের জন্য এখন কিন্তু 1000 টাকার একটা ডিসকাউন্ট চলতেছে, মনে রাখবা। 3000 টাকায় ভর্তি হওয়া যাইতো, এখন লিমন এইচএসসি 27 এটা লিখে তোমরা ভর্তি হওয়ার চেষ্টা করলে 1000 টাকা একটা ডিসকাউন্ট পেয়ে যাবা। এবং আমি চাই তোমরা সবাই ভর্তি হয়ে যাও। আর রেজাল্টের যে বেহাল দশা এইচএসসি তে, যেখানেই হও ভর্তি হয়ে যাও এবং পড়াশোনা শুরু করো, ডোন্ট ওয়েস্ট ইওর টাইম। তাহলে দেখা যাবে পরবর্তীতে অ্যাটলিস্ট সিলেবাসটা কভার হবে। ওয়ার্ল্ড ম্যাপ আঁকা শিখান, এটা তো আমি তো ওয়ার্ল্ড ম্যাপের ক্লাস নিতে আসি নাই, পেইড ক্লাসে ওয়ার্ল্ড ম্যাপ করা হবে। তুমি 16910 কল দাও, কল দিয়ে ভর্তি হয়ে যাও, তোমাকে সিমেন্স ভাই খুব সুন্দর করে মানচিত্র আঁকা শিখাই দিবে। আচ্ছা, এটা হচ্ছে আমরা লাস্টের দিকে চলে আসছি প্রায়। বাংলাদেশের জনসংখ্যা বন্টনের একটা সংক্ষিপ্ত বিবরণ এখানে দেওয়া আছে। ঠিক আছে, বাংলাদেশের জনসংখ্যাটা কেমন। তো বাংলাদেশ পৃথিবীর প্রধান ঘনবসতিপূর্ণ অঞ্চলগুলোর মধ্যে একটা, তবে এদেশের সব জায়গায় জনসংখ্যার সুষম বন্টন পরিলক্ষিত হয় না। সুষম বন্টন মানে কি? সুষম বন্টন হচ্ছে ইকুয়াল ডিস্ট্রিবিউশন। বাংলাদেশে শহরাঞ্চলে কিন্তু মানুষের সংখ্যা বেশি, গ্রামাঞ্চলে মানুষের সংখ্যা কম। যেমন ধরো ভূপ্রাকৃতিক কারণে চট্টগ্রাম ও সিলেটের পাহাড়ি এলাকায় ও দক্ষিণের বনাঞ্চলগুলোর পার্শ্ববর্তী এলাকায় জনবসতির ঘনত্ব খুবই কম, মানে এখানে কম মানুষ থাকে সিলেটের এলাকাটাতে। নদ নদী, উর্বর মৃত্তিকা, সমতল, এসব জায়গায় আমাদের যেমন ঢাকা এবং কুমিল্লা এই এলাকাগুলোকে কিন্তু জনবসতি অনেক বেশি। গ্রামে জনসংখ্যার বন্টন দেশের কতিপয় পার্বত্য উচ্চভূমি বাদে সবই সমতল ও উর্বর। যেখানে রয়েছে গ্রামীণ জনপদ, এসব সমতল ভূমিতে কম পরিশ্রমে অধিক ফসল উৎপাদন হয়। মানে ধরো গ্রামাঞ্চলে কিছু আবাদি জমি আছে না, বা তোমার মনে করো কিছু এলাকা আছে যে জায়গাগুলো অনেক বেশি উর্বর, ফসল উৎপাদন করলে বেশি ফসল উৎপাদন করা সম্ভব হয়।
এই সকল জায়গাগুলোতে কিন্তু আমাদের সকলের জন্য তোমার মনে করো বারবার ফসল উৎপাদন করার যে জায়গায়, এখানে ফসল উৎপাদনের জন্য ওইগুলো কিন্তু ব্যবহার করা হয়, এবং এখানে কিন্তু মানুষের সংখ্যাটা আবার কম। ঠিক আছে, সো এইভাবে তোমাদেরকে কয়েকটা জিনিস একটু ডিস্ট্রিবিউশনের কয়েকটা রিজন আছে। নদ নদী হইতে পারে, পাহাড়ি এলাকা হইতে পারে, ভূপ্রাকৃতিক কারণ হইতে পারে, তারপর ভূমি সমতল নাকি উর্বর এটার কারণে হইতে পারে। এই প্রত্যেকটা জিনিসের কারণে মূলত বোঝা যায় বাংলাদেশের জনসংখ্যার ডিস্ট্রিবিউশনটা, মানে মানুষ সব এক জায়গায় থাকে না, সবাই ঢাকায় থাকে না, তার নিজের প্রয়োজন অনুযায়ী থাকে। এই যে যেমন দেখো যমুনা, মেঘনা, ব্রহ্মপুত্র প্রভৃতি নদী এবং এদের শাখা নদীগুলো দ্বারা পলি সঞ্চয়িত হয় বলে জমির উর্বর শক্তি নষ্ট হয় না। অধিক সার প্রয়োগ না করেও অল্প পরিমাণ অল্প খরচে গ্রামীণ অধিবাসীরা করতে পারে, সো উৎপাদন করতে সক্ষম হয়, তাই গ্রাম অঞ্চলের লোকবসতির ঘনত্ব অধিক। আমি ভুল বলছি? শহর অঞ্চলে ঢাকা ব্যতীত গ্রামাঞ্চলের লোকবসতির ঘনত্বটা তুলনামূলক বেশি। তার কারণ নদীর পানির কারণে এখানে পলি জমা হয়, পলি জমা হওয়ার কারণে এগুলো উর্বর থাকে, উর্বর থাকার কারণে ওখানে বেশি ফসল উৎপন্ন হয়, ফলে কি কিন্তু ওখানে জনসংখ্যাটা বেশি। আমরা আগে পড়ছিলাম কি, বাংলাদেশের 80% মানুষ, বাংলাদেশের কৃষক, তুমি পড়তে যা লিখছো 80% মানুষ গ্রামে বসবাস করে, এখন এটা হচ্ছে 75%, 5% মাইগ্রেট করে চলে গেছে। ঠিক আছে, এখন কিন্তু 80 লিখবা না, লিখবা 75% মানুষ হচ্ছে থাকে শহর গ্রামে, আর 25% থাকে শহরে। কারণগুলো এখানে বলা আছে। ঠিক আছে, নদীর পলির কারণে, জায়গার উর্বরতার কারণে মূলত বিভিন্ন ধরনের বন্টন হইতে থাকে। সো দেখো, সো এখানে খুব সুন্দর কিছু তথ্য দিছে, তথ্যগুলো আমি তোমাকে বলে দিচ্ছি কোন তথ্যগুলো বেশি ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে বিশ্বব্যাংকে এদেশের শহরে বর্তমান জনসংখ্যার হার 35%। ঠিক আছে, এবং বাংলাদেশের গ্রাম শহর অঞ্চলে আর্লি স্টেজে ছিল মাত্র 8.8%। ঠিক আছে, সো এই দুইটা এবং এর থেকে লেটেস্ট, যত লেটেস্ট তথ্য হবে তত লেটেস্ট প্রশ্ন আসার সম্ভাবনা বেশি। সো একদম লেটেস্ট তথ্যগুলো মনে রাখতে হবে। ঠিক আছে, এক্ষেত্রে ওগুলো থেকে এমসিকিউটা বেশি আসে। কোন শহরে কেমন জনসংখ্যা আছে দেখো, ঢাকায় সব থেকে বেশি 10 লাখ মনে হয় না, 1 কোটি 3 লাখ। চট্টগ্রামে 39 লাখ, চট্টগ্রামে কম। ঢাকায় হচ্ছে, খুলনাতে হচ্ছে 13 লাখ, খুলনা আমার এলাকা, এটা থার্ড। রাজশাহীতে 7 লাখ, না 70 লাখ, 7 লাখ। কুমিল্লাতে কম, ময়মনসিংহে আরো কম, কক্সবাজারেও কম, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম কম আছে। বা ঢাকায় দেখো প্রায় 1 কোটি মানুষ ঢাকায় বসবাস করে। ঠিক আছে, তো সবগুলা মিলাইলে হয়তো তোমার 2-3 কোটি মানুষ শহরে বসবাস করে, বাকি সবাই কিন্তু গ্রামীণ অঞ্চলের মানুষ, সবাই কিন্তু অনেক বেশি মিল আছে। ঠিক আছে, সো এই মিলগুলা তোমাদেরকে বুঝতে হবে এবং ব্যাখ্যা করতে হবে। তোমাদের পরীক্ষায় কিন্তু এরকম প্রশ্ন আসবে যে লোকসংখ্যার এই যে পার্থক্যটা, এই পার্থক্যটাকে তুমি কিভাবে ব্যাখ্যা করো, গ্রামাঞ্চলের লোক সংখ্যার পার্থক্যটাকে তুমি কিভাবে আলোচনা করো, যেটা কিন্তু তোমাকে সুন্দর করে বলতে হবে এবং আলোচনা করতে হবে এবং রিজনটাও দিয়ে আসতে হবে। ওকে, সো এই ঘনতার কারণগুলো কি, এই যে একটু আগে যেটা বললাম যে কারণগুলো কি, একটা হচ্ছে ভূ প্রকৃতি হইতে পারে, বরিশালে অনেক কম মানুষ থাকে, জন্য বরিশালটা আসে নাই। ভূ প্রকৃতি হইতে পারে, অর্থাৎ কোন জায়গায় তোমার চাষাবাস করতে পারবো আমি, সমভূমি কিনা, উঁচু নিচু কিনা, পাহাড়ি এলাকা কিনা। আবার মনে করো জলবায়ু হইতে পারে, অনেক বৃষ্টি হইলে ওই এলাকায় মানুষ থাকতে চায় না, মাটির উর্বর না হইলে মানুষ থাকতে চায় না। মনে করো ফসল মরে যাচ্ছে, চাষ করে পারতেছি না, তাহলে কি মানুষ থাকবে? থাকবে না তো। এবার মনে করো নদীর অববাহিকা হইতে পারে, সেচ ব্যবস্থা, মনে করো পানি নাই ধারে কাছে, 2-5 কিলোমিটার দূর থেকে পানি আনতে হবে, মানুষ থাকবে? থাকবে না। তো এই কারণগুলো যখন তুমি লিখবা তোমার পরীক্ষা খাতায়, তখন তুমি প্রমাণ করতে পারবা যে আসলে লোকবসতির ঘনত্ব এটা মানুষের ইচ্ছার কারণে হয় না, এটা ফ্রি চয়েস না, অনেকগুলা কারণ আছে, প্রভাবক কারণ আছে। এগুলোর কারণে মানুষ মূলত জনসংখ্যা সুইচ করে, এক বাসা থেকে আরেক বাসায় যায় বা এক এলাকা থেকে আরেক এলাকায় যায়। নগরায়ণ আছে। সো আমাদের এই যে জনসংখ্যা দ্রুত বৃদ্ধি পাচ্ছে এবং শিফট করতেছে, এর কিছু ক্ষতি আছে, ক্ষতিগুলো আমরা সবাই জানি, এবং এগুলো আমাদের বিভিন্ন জনসংখ্যার পরিবেশটাকে অনেক বেশি ধ্বংস করে। আর তোমাদের লাস্ট মুহূর্তে আবার বলতেছে, আমাদের ক্লাসটা একদম শেষের দিকে, আমি তোমাদের লিমন ভাইয়া তোমাদের এইচএসসি 27 অনলাইন ব্যাচেও অনেকগুলো টপিক চমৎকার করে বুঝাবো, এবং এটা যদি বুঝতে চাও খুবই খুবই
ফুল কোর্সের মূল্য মাত্র 3000 টাকা ছিল, এবং সেটাকেও আমরা বলছি যে আজকে ক্লাসটা যারা করবে, ডেমো ক্লাসটা যারা করবে ভাই, তাদের জন্য লিমন LIMON HSC 27 ওরা এই প্রোমো কার্ড ব্যবহার করলে আরো 1000 টাকা ডিসকাউন্ট পাবে। তো সেক্ষেত্রে দাম হবে মাত্র 2000 টাকা, ফুল কোর্স শুধু জিওগ্রাফি। সো এটা একদম গুড ডিল, বিকজ তোমাদের এইচএসসি পুরো একটা জার্নির কথা চিন্তা করতে হবে, ঠিক আছে? কারণ এইচএসসি ভাই রেজাল্ট খারাপ হলে তো শেষ। এখন 2000 টাকা দিয়ে যদি আমি অ্যাটলিস্ট জিওগ্রাফিতে একটা ভালো রেজাল্ট ইনশিওর করতে করার জার্নি শুরু করতে পারি, এটা আমার জন্য অনেক ভালো, ঠিক আছে? এই ডিসকাউন্টটা বেশি দিন হয়তো থাকবে না, তো তোমরা এটা ব্যবহার করে ফেলতে পারো ইনশাআল্লাহ। 8 মাসের মধ্যে আমাদের প্রিপারেশন কমপ্লিট, তারপর থেকে তোমরা খালি রিভিশন দিবা, ঠিক আছে? সৌরভ ভাই আছে সাথে। আর যদি তোমাদের কারো ইকোনমিক্স থাকে, জিওগ্রাফি ইকোনমিক্স, এই যে যোগান 27 ব্যবহার করলে এটা কোর্সটার দাম আরো কমবে, মাত্র 3500 টাকা, এটা আরো কম, বিকজ আলাদা আলাদা কিনলে তো বেশি লাগে, এখন কিনলে মাত্র 3500 টাকা কিনতে পারবো, অনেক কম কমাই দিচ্ছে দেখলাম, ঠিক আছে? সো কারা কারা ভর্তি হচ্ছ, কাদের সাথে অনলাইনে ব্যাচে দেখা হবে, তাদেরকে আমাকে হাত তুলে দেখাও, এবং ইনশাআল্লাহ আমরা 8 মাসের জিওগ্রাফি সিলেবাসটা এমন ভাবে কমপ্লিট করব যাতে এইচএসসি 27 এসএসসি তেও যেমন ভালো করছে, এইচএসসি তেও যেন ভালো করে। সো আমাদের আজকের ক্লাসটার টপিক মূলত এই পর্যন্তই। এখানে আমাদের আরো কিছু ব্যাপার ছিল যেটা তোমাদের নিজেদের চিন্তা করতে হবে, নিজে চিন্তা করো, ঠিক আছে? এই টপিকগুলা তোমাদেরকে একটু নিজে চিন্তা করতে হবে। কি লেখা আছে দেখো, ইফেক্টস অফ ফাস্ট পপুলেশন গ্রোথ ইন বাংলাদেশ, এটা তুমি নিজে চিন্তা করতে পারবা। জনসংখ্যার পরিবর্তন হলে কি হয়, এগুলো তোমরা সবই পারবা। তারপর মনে করো রিলেশন বিটুইন ন্যাচারাল রিসোর্সেস এন্ড পপুলেশন, জনসংখ্যা বাড়লে ন্যাচারাল রিসোর্সের সমস্যা কি কি হয়, ভালো হয় না খারাপ হয়, ইম্প্যাক্ট কি ভালো কিনা। সো এই জিনিসগুলো কিন্তু তোমাদেরকে সুন্দর করে পড়তে হবে। এবার আসলে পড়াশোনার বাইরে 3টা কথা বলি। একটা জিনিস হচ্ছে এসএসসি, তোমাদের ছোটবেলা থেকে তোমাদের মানুষজন বলছে না যে তুমি 5 এ ভালো করতে হবে, 5 এর রেজাল্টটা সব থেকে ইম্পর্টেন্ট। এরপর বলছে 8 এ তোমাদের জিএসসি তে ভালো করতে হবে, এটা সব থেকে ইম্পর্টেন্ট। এরপর এসএসসির আগে শুনছো এসএসসি সব থেকে ইম্পর্টেন্ট, এখন লিমন ভাই তোমাকে বলবে এইচএসসি সব থেকে ইম্পর্টেন্ট, তারপর মানুষ বলবে অ্যাডমিশন সব থেকে ইম্পর্টেন্ট, বলবে কিনা? আসলে এসএসসি আর এইচএসসি এই দুইটাই তোমার লাইফের সব থেকে লাইফ চেঞ্জিং একটা পরীক্ষা, দুইটা পরীক্ষা। কারণ তুমি যখন অ্যাডমিশনে যাবা, তোমার কাছে ওরা কি চাবে জানো? এসএসসি আর এইচএসসি সার্টিফিকেট। তোমার যদি এসএসসি আর এইচএসসি মিলায় 9 পয়েন্ট না থাকে, তুমি কোথাও পরীক্ষা দিতে পারবা না, ভালো ভালো জায়গায়। আমি যে বিশ্ববিদ্যালয়ে পড়ি ওখানে পরীক্ষা দিতে পারবা না, 9 পয়েন্ট লাগে। সো এসএসসি তে যারা তোমরা কোনোভাবে A+ মিস করছো, 5 মিস হয়ে গেছে, তাদের কিন্তু এইচএসসি তে অ্যাট লিস্ট 4.5 বা 5 পেতে হবে। এজন্য কি করতে হবে? পড়াশোনা মনোযোগ দিয়ে পড়ো না। জিওগ্রাফি সহজ সাবজেক্ট ভাইয়া, পারবো না, ইজিলি পড়াশোনা করার দরকার নাই। দেখতে দেখতে দেখবা ফার্স্ট ইয়ার শেষ। ফার্স্ট ইয়ার যখন শেষ হয়ে গেছে, প্র্যাকটিস করো নাই, মাথা খারাপ হয়ে গেছে, ভাই 1 বছরের মধ্যে এত বই কেমনে শেষ করব? বাংলা আছে, ইংলিশ আছে, ইকোনমিক্স আছে, জিওগ্রাফি আছে, সমাজ বিজ্ঞান আছে, সাইকোলজি আছে, অনেক অনেক কঠিন সাবজেক্ট। তোমাদের সব থেকে স্মার্ট স্টুডেন্টরা যেটা করে, এটা হলো শুরু থেকে পড়ে। একা পড়লে শুরু থেকে, কোচিং এ পড়লে শুরু থেকে, 10 মিনিট স্কুলে পড়লে শুরু থেকে আমাদের ভর্তিটা হইতে হবে, ঠিক আছে? সো তোমরা ফাঁকিবাজি করো না, অনেক দিন চলে গেছে, পড়াশোনা শুরু হয়ে গেছে। আমাদের অনলাইন ব্যাচে কিন্তু অলরেডি 2-3টা চ্যাপ্টার, ফার্স্ট চ্যাপ্টার প্রায় শেষের দিকে সিমেন্স ভাই পড়াচ্ছে। সো এগুলা নিয়ে আমার মনে হয় তোমাদের উচিত এখনই চিন্তা করা, পড়াশোনা শুরু করা। বড় হয়ে গেছো, বাপ মার টাকা নষ্ট করে শুধুমাত্র এইচএসসি তে একটা খারাপ রেজাল্ট করো না, মন দিয়ে পড়াশোনা করো। আর মন দিয়ে পড়াশোনা করতে গেলে একটা প্রপার গাইডলাইন লাগবে। আমি ইনশাল্লাহ আসি তোমাদের সাথে। আমি আমার এইচএসসি তো আমার জিপিএ 5, এসএসসি তো জিপিএ 5 গোল্ডেন ছিল দুইটাতেই, এবং আমি আলহামদুলিল্লাহ এখন বিউপি তে পড়তেছি, এবং জিওগ্রাফি তোমার অ্যাডমিশনে অনেক হেল্প করবে, ঠিক আছে? অ্যাডমিশনের গাইডলাইনও পেয়ে যাবা। তো আশা করতেছি তোমাদের মধ্যে অনেকেই, তোমরা যারা এখনো ভর্তি হও নাই, কোথাও না কোথাও আমাদের এই 10 মিনিট স্কুলে ভর্তি পারো, অথবা যেখানেই হও দ্রুত ভর্তি হয়ে যাও। ইনশাআল্লাহ ক্লাসে তোমাদের সকলের সাথে দেখা হবে। তো আমি কিন্তু এই কথাগুলো তোমাদেরকে বলছি শুধুমাত্র আউট অফ কনসার্ন, বিকজ আমি কিন্তু তোমাদের অনেককেই এসএসসি তে জিওগ্রাফি পড়াইছি, এখানে আমার অনেক স্টুডেন্ট আছে, তোমাদেরকে আমি পড়াইছি। তো আমি চাইবো এইচএসসি তে আমি তোমাদেরকে পড়াই, এবং তোমাদের সবার সাথে দেখা হবে পেইড ব্যাচে, যেটাতে ভর্তি হইতে যে পেইড প্রোমো কোড দিয়ে দিলাম,
সবাই ভর্তি হয়ে যেও, দেখা হবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।